আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে লাল সালোয়ার ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এডুকেটর একাডেমির পক্ষ থেকে। আমাদের আজকে দুইটা ব্যাচের সবাই ক্লাস করবে একসাথে আমাদের এডুকেটর একাডেমি পেজে। যেহেতু আমরা আগের ক্লাস চাপনাই কোর্স এবং হট কোর্সে আমি লাল সালোয়ার যতটুকু পড়িয়েছিলাম, চাপনাই কোর্সে লাল সালোয়ার আমি ততটুকু পড়িয়েছি। সো আমি দুইটা গ্রুপের আজকে ক্লাস একসাথে দিয়ে দিয়েছি। সো পেজ থেকেই আমাদের আজকে ক্লাসটি দুটি প্রাইভেট গ্রুপে চলে গেছে। সো পেজে যারা এক্সট্রা আছো, যারা আমাদের এখানে ভর্তি হওয়া নাই, তারাও আজকে লাল সালোয়ার ক্লাসটি করার সুযোগ পেয়ে যাচ্ছ। সো চমৎকার এই ক্লাসটি সবাই করো এবং একটু শেয়ার দিয়ে পাশে থেকো। সবাই শেয়ার দিয়ে দাও, পাশাপাশি বন্ধুদের মেনশন করে দাও যে এডুকেটম একাডেমির ক্লাস কেমন হয়, মিজান ভাইয়া কেমন ক্লাস নেয়, এডুকেটম একাডেমির ভাইয়ারা কেমন ক্লাস নেয়, সবাইকে জানিয়ে দাও। লাল সালোয়ার চমৎকার উপন্যাসটি আমরা আজকে চিত্র আকারে খুব সুন্দর করে বুঝিয়ে শেষ করে দিব। এত বড় একটা উপন্যাস কত সুন্দর করে তোমার মাথার ভিতরে সেট আপ থাকে, আজকে ক্লাসটি করার পরেই বুঝতে পারবা। সো আর দেরি নয়, এখনই আমরা চলে যাব ক্লাসে। এর আগে সবাই একটু যুক্ত হতে থাকো আর আমি তোমাদের কয়েকটা কোশ্চেন ধরতে থাকি, তোমরা আনসার দিতে থাকো। ওকে, তাহলে বলো, আজকের মোহাম্মদপুর মহিলা কলেজের একটা কোশ্চেন আসছিল, বুঝছো? অনেক মজার কোশ্চেন। বলো, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? 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 সব গ্রুপে পাইছে, গ্রুপগুলো চেক করো। বাহ, আরশি রহমান, উদয় সূত্রধর, ইয়াসিন এমডি, শ্রদ্ধা, তারপর তাহিদা আক্তার পুতুল, আচ্ছা মেনশন দিয়েছো। আচ্ছা, তানু বিবি, মাইশা ইসলাম মেধা, ওয়াও। এ সারোয়ার জমিলা লেখছে, জমিলা কারা লিখছে? এদিকে এদিকে এদিকে, আহারে এসব কেউ লিখে? তাহলে এই প্রশ্নটা এসেছিল, তাহলে এই প্রশ্ন চমৎকার এবং আমরা গত ক্লাসে পড়িয়েছি। ওকে, তাহলে বলো তো এমডি বাশার, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? প্রথম স্ত্রী আমিনা বেগম, আরশি রহমান। বা দুই স্ত্রীর নাম খুব মুখস্থ না আমেনা? আচ্ছা, তাহলে দ্বিতীয় স্ত্রী খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল বলতো? তানু বিবি। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল বলতো? তানু বিবি। ওকে, হোল লাশর উপন্যাসে কয়জন মাতব্বর ছিল বলতো? দুইজন। কয়জন মাতব্বর ছিল? দুইজন। একজনের নাম ছিল খালেক ব্যাপারী, আরেকজনের নাম কি ছিল? একজনের নাম ছিল খালেক ব্যাপারী, আরেকজনের নাম কি ছিল বলো? হোল লাশর উপন্যাসে দুইজন কি ছিল বলতো? মাতব্বর ছিল। একজনের নাম ছিল খালেক ব্যাপারী, আরেকজনের নাম কি ছিল বলো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ক্লাস শেষ হয়ে গেছে। বলো, একজনের নাম হচ্ছে খালেক ব্যাপারী, আরেকজনের নাম কি ছিল? বলো, একজনের নাম ছিল খালেক ব্যাপারী, আরেকজনের নাম কি ছিল? ওকে, আরেকজনের নাম ছিল তোমার রেহেন আলী, আরেকজনের নাম কি ছিল বলো তো? রেহান আলী। ওকে, তাহলে মাতব্বর ছিল কয়জন? দুইজন। একজন ছিল কে বলতো? খালেক ব্যাপারী, আরেকজন কে ছিল বলতো? রেহান আলী। আরেকজনের নাম কি ছিল? রেহান আলী। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাশল উপন্যাস থেকে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্ন হচ্ছে যে কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? কোচ, কোচ চিনো? ওই যে মাছ মারা যে, কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? একটু দ্রুত আনসার দিয়ে দাও সবাই। কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? বলো, কোচ বিদ্ধ হয়ে মারা যায় কে? এই কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট।
ভাইয়া। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম, হ্যাঁ স্যার। রবিবার বাদে, রবিবার বাদে সব দিন গেল। রবিবার বাদে, রবিবার বাদে। তাহলে কি বলতো রেহান আলী। এখন আনসার তোমাকে, 7 ছেলের বাপের নাম কি? 7 ছেলের বাপের নাম কি? 7 ছেলের বাপের নাম কি বলো? 7 ছেলের বাপের নাম কি? ওকে, দ্রুত আনসার দাও। 7 ছেলের বাপের নাম কি? দেখি তো এই প্রশ্ন আনসার পারো কিনা। 7 ছেলের বাপের নাম কি? তাহলে বলতো 7 ছেলের বাপের নাম কি? দুদু মিয়া। কি বলতো? দুদু মিয়া। সবার আনসার হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর বলো তোমার মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? 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 দেখি তো এটাকে কে পারো। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? বলো, মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? জমিলা। বাবা, সবার আনসার হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা কাজ করবো এখন, হ্যাঁ, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ওকে 50টা শেয়ার দিতে হবে। জাস্ট 30 সেকেন্ড। ওকে, এই যে আমি 30 সেকেন্ড টাইম দিলাম, এর মধ্যে 50টা শেয়ার দিতে হবে। যারা যারা শেয়ার দিবা তাদেরকে একদম অন্তর থেকে ভালোবাসা জানাবো। ওকে, আজকের চমৎকার ক্লাসটি শেয়ার দিয়ে নিজে টাইমলাইনে রেখে দাও, যখন মন চায় তখনই দেখে নিতে পারবা। ওকে, এবং আজকের ক্লাসটা তোমার লাইফে সেরা ক্লাস হবে, এতটুকু বলে দিলাম। ওকে, সবাই শেয়ার দাও। শেয়ার ডান লিখো, আমি নামগুলো উচ্চারণ করতেছি। ইকো হয়ে যাচ্ছে নাকি দেখো তো। শেয়ার দিয়ে শেয়ার ডান লিখো। দেখি কে কে লক্ষ্মী ভাই বোনরা শেয়ার দিছো। ওই স্পিকটা দাও যদি প্রবলেম হয়। দেখি লক্ষ্মী ভাই বোনেরা কে কে শেয়ার দিয়েছো, একটু দেখে নিই। আফজাল আহমেদ তাজেল শেয়ার ডান। অনিক চৌধুরী শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাজমুল সাকিব তামিম শেয়ার ডান। সামিরা সাবা 5টা শেয়ার ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা আর ভালোবাসা। সুমাইয়া হাকিম ধন্যবাদ ভাইয়া। সুমাইয়া ইসলাম শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সাব্বির হাসান সুজন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সারোয়ার শেয়ার ডান। একদম বুক ভরা ভালোবাসা আর ভালোবাসা তোমার জন্য। জয়নাব সুলতানা শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। তারপর তাহমিদ হাসান তুহিন ডান। থ্যাংক ইউ সো মাচ। সিজুকার জামাই, জামাই তোমাকে আবার সালাম, ঠিক আছে, শেয়ার ডান। থ্যাংক ইউ। কারেন্ট আসে না, মাত্র জয়েন করেছি। সুমন, তুমি একটা শেয়ার দিয়ে দাও যেহেতু মাত্র জয়েন করেছো। ওকে, তারপর মাজবাহুল ইসলাম ডান। থ্যাংক ইউ সো মাচ। জীবনে শেয়ার দিব না। মারবিন, কেন শেয়ার দিবি না রে মারবিন, কি হয়েছে বল? আচ্ছা, তারপর মানে শেয়ার দে, মনের মানুষ মানে পাওয়ার জন্য দোয়া করে দিব, যা। তারপর সুমাইয়া ডান। মোহাম্মদ রিজওয়ান 17টা ডান। ও মাই গড। জয়নাব সুলতানা শেয়ার ডান। শেয়ার ডান ভাইয়া, 4টা শেয়ার দিছি ভাইয়া। এইটা 2025 এইচএসসি বেসের ক্লাস না? হ্যাঁ ভাইয়া, এটা 2025 এইচএসসি বেসের ক্লাস, করো মন দিয়ে। মাইমুনা মুন ডান। মুরাদ মোল্লা শেয়ার ডান। তারপর হচ্ছে তোমার শেখ আপন শেয়ার ডান। সবাই বাহ, ভেরি গুড, চমৎকার, ভালো লাগতেছে। এই যে তোমরা ভালোবাসা দাও, এই ভালোবাসা যে কিভাবে তোমাদেরকে পরিশোধ করে দিব, হ্যাঁ ইনশাল্লাহ পরিশোধ করে দিব। কোথায় জানো? ওই যে তোমার কোথায় জানি খাওয়াবো, বাফেটে খাওয়ায় তোমাদের এই ঋণ শেয়ার করে দিব, ঠিক আছে। শেয়ার ডান, আলহামদুলিল্লাহ শেয়ার ডান। শেয়ার ডান লিখছো 50 জন, আর শেয়ার দিছো মাত্র 18টা। এটা কি মানা যায় বলো তো দেখি? কয়টা হয়েছে শেয়ার দেখো তো? মাত্র 19টা। আহারে, বলছো তো এখন পর্যন্ত 100 জন মানুষ। এত লেট কেন স্যার আজকে ক্লাস শুরু হতে? এই যে একটু ওপেন করতে টেকনিক্যাল প্রবলেম ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনার শেয়ার দিচ্ছি, আর শেয়ার দিব না কখনো। অনামিকাশীল, কেন অনামিকা শেয়ার দিবে না কেন? বাফেটা খাওয়াবো, যা।
কই খাওয়াবেন? বাফেটে, বাফেটে ধানমন্ডিতে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আফসানা রিমি, ওয়ালাইকুম সালাম। আমার তো মনের মানুষ 20-30টা আছে, আরো লাগবে রে মালিহা। আচ্ছা আশির রহমান 2বার শেয়ার দিয়ে, তাহলে আরো 2টা পাবি। শেয়ার দিয়া যারা ওদের শেয়ার বেস থাকে, বাহ দিছি তো ভাইয়া, শেয়ার ডান, শেয়ার ডান, লিঙ্ক দিলে না। আচ্ছা শেয়ারে এতজন লিখছো, কিন্তু শেয়ার হয়েছে 19টা, না মানতে পারলাম না। তোমরা এই ভালোবাসো আমাকে, এখনো 50টা শেয়ারে দিতে পারলাম না, মাত্র হচ্ছে 21টা। না না না, মানতে পারলাম না, মানতে পারলাম না। যাই হোক, শেয়ার তো দিয়ে দিবা, এটা নিয়ে প্যারা নাই, জানি শেয়ার হয়ে যাবে। তো তোমরা শেয়ার দিতে থাকো, ঠিক আছে? 50টা শেয়ার করে ফেলো, করে বলো ভাইয়া এই যে 50টা ডান, এই যে 50টা ডান। আচ্ছা চলো, আমরা আজকে পড়াবো লাল সালের উপন্যাস। হ্যাঁ, লাল সালের উপন্যাসের যদি প্রথম আমরা বর্ণনা দিই, তাহলে হচ্ছে একটা এলাকার বর্ণনা দিতে হবে। কিসের বর্ণনা বলতো? একটা এলাকার বর্ণনা। হ্যাঁ, আমি এত ছবি আঁকতে পারি না, তারপর আমি একটু একটু ছবি আঁকতেছি, তোমরা একটু দেখে নাও। সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। এগুলো হচ্ছে ধান গাছ, ঠিক আছে? এগুলো কি বলতো? ধান গাছ। ওকে, এগুলো হচ্ছে তোমার ধান গাছ। এগুলো একটা এলাকায় হইলো, এই এলাকাটাকে ধারণা করা হয় দ্য স্টেট অফ নোয়াখালী। কি ধারণা করা হয় বলতো? দ্য স্টেট অফ নোয়াখালী। এটা হচ্ছে আমাদের লাল সাল উপন্যাসের একদম প্রথমকার বর্ণনা, বুঝছো? লাল সাল উপন্যাসটা অনেকগুলো পার্ট, অনেক বড়, বাট এটাকে কত সুন্দর করে সহজভাবে ছোট করে নিয়ে আসা যায়, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং আশা করছি এগুলো যদি মন দিয়ে বুঝতে পারো, তাহলে তোমাদের কখনো ভুল হওয়ার সুযোগ নাই, বুঝতে পারছো? এবং সৃজনশীল বলো, এমসিকিউ বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলো, জিএসটি তে প্রশ্ন বলো, এই লাল সাল উপন্যাস থেকে তোমরা কি পাবাই। যারা অ্যাডমিশনের ব্যাচে আছো জিএসটি, তোমরা চাইলে ক্লাসটা করতে পারো আজকে। ওকে, তাহলে এই এলাকাটার ধারণা কি রয় বলতো? নোয়াখালী। কি ধারণা করা হয়? নোয়াখালী। তো এই এলাকায় প্রত্যেক বছর বন্যা হয়, ঠিক কি হয় বলতো? প্রত্যেক বছর বন্যা হয়। বন্যায় কি করে বলতো? সব গাছ টাছ, বাড়ি ঘর সব কি করে বলতো? ডুবায় ফেলে। এই জন্য এই এলাকাটার নাম দেওয়া হয়েছে বার্ষিক প্লাবিত অঞ্চল। কি নাম দেওয়া হয়েছে বলতো? বার্ষিক প্লাবিত অঞ্চল। তাহলে এই এলাকার নাম কি দেওয়া হয়েছে? বার্ষিক প্লাবিত অঞ্চল। ওকে, তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে একটা অঞ্চল, এই অঞ্চলের নাম ধারণা করা হয় নোয়াখালী। স্পষ্ট ভাষায় লেখা নাই, তবে আমরা কি করতে পারি? ধারণা করতে পারি, বুঝতে পারছো? তাহলে কি ধারণা করতে পারি বলতো? নোয়াখালী, দা স্টেট অফ নোয়াখালী, রাইট? নোয়াখালীতে কে কি আছে একটু হাত দেখি তো। আচ্ছা, তো এই এলাকার মানুষ প্রত্যেক বছর কি বন্যা আসে, বন্যায় একদম সব একদম কি করে ফেলে বলতো? ডুবায় দেয়, একদম গাছপালা ঘর বাড়ি সব। তাহলে এটাকে বলে বার্ষিক প্লাবিত অঞ্চল। বার্ষিক প্লাবিত অঞ্চল মানে কি? প্রত্যেক বছরে বন্যা আসে। যেমন আমাদের টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ অথবা কিশোরগঞ্জে যে তোমার হাওড় আছে, তো এই হাওড়াও কিন্তু পানি আসে, বুঝছো? কিন্তু দেখা যাচ্ছে এক সময় ফসল উৎপাদন করতে পারে তারা, আবার 2 বছর ফসল উৎপাদন করতে পারে না। তো 2-3 বছরের মধ্যে 2বার করতে পারে, একবার করতে পারে না, একবার করতে পারে, 2বার করতে পারে না। কিন্তু এই যে এলাকাটা, এই এলাকায় প্রত্যেক বছরে বন্যা হয়, বন্যা একদম সব ফসল উৎপাদন কি নষ্ট করে দেয়, সব ফসল কি হয়ে যায়? জলে চলে যায়, বুঝছো? আচ্ছা, তো এই এলাকার মানুষগুলো হচ্ছে কেমন জানো? ক্ষুধা ভীরু, লিখো ক্ষুধা ভীরু, তারপর যে তোমার ধর্ম ভীরু। কি ভীরু বলতো? ধর্ম ভীরু। তারা হচ্ছে আল্লাহকে খুব ভয় পায়, তারা হচ্ছে আল্লাহকে খুব ভয় পায়, এবং এই জন্য তারা একদম ন্যাংটা থাকা অবস্থা তারা আমসি পড়া পড়ে ফেলে, বুঝতে পারছো? তার মানে ছোট কাল থেকে তারা কি করে? আরবি পড়াশোনায় কি হয় বলতো? আকর্ষিত হয় এবং আরবি পড়াশোনা করে। এই এলাকায় শস্যের চেয়ে টুপি বেশি। এই এলাকায় শস্যের চেয়ে কি বেশি বলতো? শস্যের চেয়ে টুপি বেশি। শস্যের চেয়ে কি বেশি? টুপি বেশি। আবার টুপি চিনস না বেটা, মাথায় যেটা দেশ, ধর্মের আগাছা বেশি। ধর্মে কি বেশি বলতো? আগাছা বেশি। এই লাইনটা অনুধাবন প্রশ্নে কতবার যে আসছে, এই লাইনটা অনুধাবন প্রশ্নে কতবার যে আসছে বলা বাহুল্য, ঠিক আছে? তাহলে বলো, শস্যের চেয়ে কি বেশি? টুপি। আর ধর্মের কি বেশি বলতো? আগাছা বেশি। এটা তারা কি বুঝিয়েছে বলতো? দেখো কত সুন্দর লাইন, একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারো। শস্যের চেয়ে টুপি বেশি, তার মানে শস্য যতটুকু উৎপাদন হয় তার চেয়ে টুপি মানে মানুষের সংখ্যা বেশি। আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। রানা কেমন আছে তুমি? পানি খাওয়াবা? শস্যের চেয়ে কি বেশি? টুপি বেশি। তাহলে শস্য যতটুকু উৎপাদন হয় তার চেয়ে কি টুপি বেশি, টুপির মানে মানুষ বেশি আর কি।
আর ধর্মের আগাছা বেশি। ধর্ম যেভাবে আমরা লালন পালন করি, ধর্ম যেভাবে আমরা কি করি বলতো মানি, ধর্মকে আমরা যেভাবে কি করতেছি অধ্যয়ন করছি, বাট এভাবে আমরা কি করতেছি না বলতো পরবর্তী সময়ে মানতেছি না। কেন? কারণ এই এলাকায় বার্ষিক প্লাবিত অঞ্চল, এই এলাকায় আইসা বন্যার পানি দিয়ে এলাকার ফসল নষ্ট করে ফেলে। বাট এলাকার যারা মানুষ তারা কি করে জানো, খাদ্যের অভাবে দেখা যাচ্ছে কোনো কোনো সময় যারা অনেক বড় মাপের চেয়ারম্যান টাইপ কিংবা গ্রামে থাকে না অনেক বেশি সম্পদ কিংবা অন্য এলাকায় সম্পদ, ওখান থেকে ফসল নিয়ে আসে, তো তাদের বাড়িতে হামলা করে তাদের ঘর থেকে চাল ডাল তেল এগুলো নিয়ে আসে। যদি এগুলো না পায়, যদি না দেয়, তাহলে কি করে এটার বিনিময়ে হত্যা পর্যন্ত করে। বুঝছো? তার মানে লেখক এই জন্য বলছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। তার মানে কোরআনে লেখা আছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু বিল হাক্কি, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। ওকে, তার মানে এখানে দেখো যে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে কি সে কি ধর্মভীরু? সে আল্লাহকে ভয় পায়? আল্লাহকে ভয় পায় না। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই এলাকার মানুষগুলো চলে কিভাবে? এই এলাকার মানুষ কি করে জানো, প্রত্যেক বছরে এলাকা ছেড়ে চলে যায় অন্য এলাকাতে, অন্য অঞ্চলে। ধরো এই নোয়াখালী ধারণা করে এখান থেকে চলে আসে ঢাকাতে, চলে যায় ময়মনসিং, চলে যায় গারো পাহাড়, চলে যায় বিভিন্ন জায়গায়। কিভাবে যায়? এই এলাকা থেকে বের হওয়ার দুইটা মাত্র রাস্তা। কয়টা রাস্তা বলো তো? দুইটা রাস্তা। একটা হচ্ছে তোমার ওই যে জাহাজ যে যায় না, বড় জাহাজ, জাহাজের যেটা হচ্ছে তোমার আমরা বলি বৈঠা, তো বইটার নিচে একটু জায়গা থাকে, এখানে বসে থাকে, বসে কি করে মানে নদীর পর নদী পার হতে থাকে, পার হতে থাকে। বুঝছো? তাও এখানে এটাতে কোনো ভাড়া লাগে না। আর এছাড়া হচ্ছে আরেকটা রাস্তা হচ্ছে ট্রেন। কি দিয়ে বলতো? ট্রেন দিয়ে। ধরো এটা একটা ট্রেনের রাস্তা, বুঝতে পারছো? তো এই ট্রেনের রাস্তা দ্বারা কি করে বলতো, এটা ট্রেনের রাস্তা। বুঝছো? এখানে একটা দরজা ধরো, তারপর এখানে একটা দরজা, ঠিক আছে, এখানে একটা দরজা। ওকে, তো এই এলাকার মানুষ একটা হচ্ছে ওই তোমার কলা গাছের বেলা বানায়, বেলাতে বাইসা বাইসা যায়, অথবা জাহাজের নিচে বসা যায়। আর আরেকটা হচ্ছে এই ট্রেনের মাধ্যমে যায়। বাসের কোনো কি নাই বলতো, পরিবহন ব্যবস্থা ছিল না তখন। তো এই ট্রেনের মাধ্যমে কেন যায়? কারণ এদের ভাড়া নাই। এই যে তারা কি খাদ্যের অভাবে মরে যায় অবস্থা, জীবন রক্ষার্থে তারা এলাকা ছেড়ে যায়। তখন টাকা কি আছে? না, টাকা পয়সা নাই। তো ওরা কি এই এলাকা থেকে যখন বের হয়, ধরো একটা পরিবারে 10 জন মানুষ, একটা পরিবারে 15 জন মানুষ, একটা পরিবারে 8 জন মানুষ, ঠিক আছে, বিভিন্ন পরিবারে বিভিন্ন সংখ্যার মানুষ। বুঝছো? এই ট্রেনটাকে বলা হয় ইন্টারসিটি ট্রেন। কি বলা হয় বলতো? ইন্টারসিটি ট্রেন। ইন্টারসিটি ট্রেন মানে কি বুঝো? ইন্টারসিটি হচ্ছে যে একটু সময় থামাবে, অনেক দূরে যাবে, যে প্রতিমধ্যে জাস্ট 2-3 মিনিটের জন্য দাঁড়াইছে আর কি। বুঝছো? তো এই ট্রেনটা যখন আসে তখন রাতের বেলা, মধ্যরাতে মানে কি শেষ রাতের দিকে, এই নোয়াখালী যে ধারণা করে এই এলাকায় একটু থামায়। তো মানুষ কি করে জানো? এই মানুষগুলো 10 জন 15 জন 8 জন 12 জন সদস্য সংখ্যা নিয়ে একসাথে বসে থাকে। যেই তোমার ট্রেন আসে তখন এরা হুড়মুড় খায়া পড়ে, ঠিক আছে। এক তো যাবে ফ্রিতে, আর এক তো তোমার কি নাই, টিকিট নেই, আর ট্রেনের মধ্যে সবাই তো বসে আছে। তো একজন যদি উঠতে না পারে, সে যে উঠবে, উঠার কি নাই, কোনো সুযোগ নাই, কারণ অল্প সময়ে ট্রেন ছেড়ে দেবে। এমনও বর্ণনা আছে এখান থেকে একজন, এখান থেকে একজন, এখান থেকে একজন, এখানে কি করছে বলতো, ভিড় জমাইছে। তো এই 15 জনের যে মূল সদস্য, ঠিক আছে, যিনি কর্তা ব্যক্তি, উনি উঠতে পারছে, কিন্তু উনার বাচ্চা কাছে উঠতে পারে না। এটা নিয়ে কি সে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। এমনও বর্ণনা আছে কোন ব্যক্তি উঠলো, উঠার পর তার শরীরের মধ্যে লুঙ্গি ছিল, বুঝছো, লুঙ্গি খুইলা পড়ে গেছে। এই লুঙ্গি টান দিয়ে তোলার মতো কি নাই, আর কোনো সুযোগ নাই। এই জীবন রক্ষার্থে মানুষ পরিশ্রম করে কি করে এই এলাকা ছাইরা চলে যায়। তো এলাকাতে যায় কোথায়? এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় যায়। ধরো প্রথমত যাই কলকারখানায়। কোথায় যায় বলতো? কলকারখানায়। যেহেতু তারা কি করছে, কোরআন পড়ছে, তার মানে তারা কি ইঞ্জিনিয়ার না, তারা অন্য দক্ষতা না, তো তারা কি করে, কলকারখানায় জব করে। অথবা কেউ যায় তোমার ছাপাখানায়। কোথায় বলতো? ছাপাখানায়, ঠিক আছে, ছাপাখানায় কি করে, চাকরি নেয়। অথবা কেউ কি করে জানো, মসজিদ অথবা মাদ্রাসায় জব নেয়। কোথায় বলতো? মসজিদ অথবা মাদ্রাসায়, মসজিদের কি মুয়াজ্জিন। তো ঢাকা মানে বাংলাদেশে এত এত মসজিদ, কোন মসজিদে তো কোনো মুয়াজ্জিন ইমাম ফাঁকা নাই, তাই না? বাট তারপরে দেখা যায় তারা এসে সহযোগী হিসেবে কাজ করে, তারপর কি তারা ইমাম হয়, মুয়াজ্জিন হয়। তো তাদের একটা লক্ষ্য, জীবন বাঁচাতে হবে, অল্প খেতে হবে, খেয়ে কি করতে হবে, জীবন বাঁচাতে হবে।
তো একজন ব্যক্তি এই এলাকা থেকে বের হয়ে এই ট্রেনের মাধ্যমে এলাকা থেকে বের হয়ে এখান থেকে আরেকটা এলাকায় চলে আসছে। কোথায় চলে আসছে বলতো? আরেকটা এলাকায় চলে আসছে। এই এলাকার বর্ণনা যদি আমি দেই, তোমরা একটু এই এলাকার বর্ণনাটা নাও। এটা হচ্ছে তোমার গারো পাহাড়। এটা কি বলতো? মধুপুর অঞ্চল। এই অঞ্চলটার নাম কি? মধুপুর অঞ্চল। ঠিক আছে, তোমরা লিখে নাও মধুপুর অঞ্চল। ঠিক আছে, ধরো এই এলাকায় অনেক পাহাড় টাহাড় আছে, ধরো এই যে গাছ টাছ, লম্বা লম্বা গাছ, ঠিক আছে, গাছ জঙ্গল পাহাড় পাহাড়। ঠিক আছে, আমি আঁকতে পারি না, তোমরা ভালো করে ছবি এঁকে নিও। এগুলো পাহাড়, ধরো পাহাড়ের টিলা। হ্যাঁ, আরে আঁকতে পারি না রে। এই রানা, তুই তো আঁকতে পারো পাহাড় না? আরে ধরো এই পাহাড়, এই পাহাড়ের মাঝখানে একটা মসজিদ। পাহাড়ের মাঝখানে কি বলতো? একটা মসজিদ। পাহাড়ের মাঝখানে কি? একটা মসজিদ। ওকে, তাহলে এই যে এখান থেকে ট্রেনের মাধ্যমে একজন ব্যক্তি কি করছে? এখান থেকে কোথায় চলে আসছে বলতো? এই জায়গায় চলে আসছে, এই অঞ্চলে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে এই অঞ্চলটাকে কি ধারণা করা হয়? মধুপুর অঞ্চল। কি ধারণা করা হয়? মধুপুর অঞ্চল। আর এই মধুপুর অঞ্চলে কোত্থেকে আসছে বলতো? এখান থেকে একজন আসছে, আইসা এই জঙ্গলের মাঝখানে একটা মসজিদ, জঙ্গলের মাঝখানে কি বলতো? একটা মসজিদ। এই মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার। ওকে, যখন আজান দিচ্ছে তখন এই জায়গায় একজন সরকারি ব্যক্তি, কোন ব্যক্তি বলতো? সরকারি ব্যক্তি, সরকারি কর্মচারী বলা হয় তাকে। কি বলা হয়? সরকারি কর্মচারী। বলো, সরকারি বানানে রস্বীকার হবে না দীর্ঘিকার হবে? সরকারি বানানে রস্বীকার হবে নাকি দীর্ঘিকার হবে? এই সরকারি কর্মচারী কি করছে? ওই জঙ্গলে হরিণ শিকার করতে গেছে, পাখি শিকার করতে গেছে। দ্যাট মিনস সে পশু পাখি শিকার করে প্রত্যেক বছর। তো বন্দুক নিয়ে গেছে, ওখানে যাওয়ার পর সে হঠাৎ করে আজানটা শুনতে পায়। আজান শোনার পর তার মাইন্ডটা একদম সফট হয়ে যায়, যে এত মধুর কণ্ঠে এই জঙ্গলের মধ্যে কে আজান দিচ্ছে, আমার দেখা দরকার। তারপর সে কি করে? পাখি শিকার একটু স্টপ রেখে সে অগ্রসর হয়ে যায় মসজিদের দিকে। মসজিদের কাছে গিয়ে দেখে ওই ব্যক্তি আজান দিচ্ছে। তখন সে কি দাঁড়ায় থাকে, দাঁড়ানোর পর যখন আজান শেষ হলো, আজান শেষ হওয়ার পর তার কাছে আসলো। তখন এই সরকারি কর্মচারী তাকে জিজ্ঞেস করলো যে আপনি এখানে কেন আসছেন? তখন ওই ব্যক্তিটা জীবনের সর্বোচ্চ মিথ্যা কথাটা বলেছিল। কেন? জীবন রক্ষার্থে এখানে আসছে, কিন্তু মানুষের কাছে ওই যে অনেকে শো অফ করে না, এই শো অফ টাইপের আর কি। বুঝছে? কি কথা বলছিল জানো? বলতেছে, দেখেন আল্লাহ তাআলা আমাকে কোনো দিক দিয়ে কম দেয় নাই, আমার বাড়ি গাড়ি আছে, সব আছে, গরু জমি জামা বউ বাচ্চা সব আছে, বাট আমি এখানে এসেছি পাহাড়ের মানুষদের ইসলাম প্রচার করার জন্য। পাহাড়ে যারা মানুষ আছে তাদেরকে ইসলাম প্রচার করার জন্য এসেছি, তারা ইসলাম দীক্ষায় যেন দীক্ষিত হতে পারে, কারণ অনেকেই ইসলাম সম্পর্কে জানে না, বোঝে না। তো আমি এখানে এসেছি তাদেরকে ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে। সরকারি কর্মচারী তো অবাক হয়ে গেছে, ও মাই গড, জাস্ট আনবিলিভেবল। একজন মানুষ কি করে এই জঙ্গলের মাঝখানে থাকে, কত কিছুর ভয় আছে, যে বাঘ ভাল্লুক আরো কত কি, সো কিভাবে থাকে। তখন এই কথা শোনার পর তার অনেক ভালো লাগলো জিনিসটা। তখন এই যে ব্যক্তিরা এই কথাটা বললো, হুজুর উনি তো মিথ্যা কথা বলছে, তাই না? কারণ ওনার তো বাড়িঘর কিচ্ছু নাই, আছে এখানে কিচ্ছু নাই। এবং উনি কি করছে? জীবন রক্ষার্থে, জীবনের প্রাণ বাঁচাতে এবং জাস্ট দুমুঠো খেয়ে বাঁচতে সে এখান থেকে কি করছে বলতো? এই জায়গায় চলে আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর কি হলো শোনো। এটা না, ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আয়। বুঝলাম না, টাকা লাগলে নিয়ে যা, এবার তাকে আসছিস কেন? আচ্ছা শোনো, রানাও ক্লাস করতেছে, দেখো ক্লাস 7 এ পড়ে, কিন্তু লাস্ট সাল উপন্যাসটা এখনই শেষে কিনেছে, কারণ জানে বিজান ভাইয়ের ক্লাসগুলো যদি একবার করে জীবন আর সে ভুলবে না। বুঝতে পারছো? এই জন্য তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, যেন তোমরা কখনো ভুলে না যাও আর কি। বুঝছো? আচ্ছা যাই হোক, এটাকে বলে সোয়াব। আচ্ছা এইটাকে বলে সোয়াব। আচ্ছা এটাই। আচ্ছা, তারপর এই সরকারি কর্মচারী কি করলো? তারে বললো, মানে সে জিজ্ঞেস করলো যে আপনি কেন এখানে আসছেন? সরকারি কর্মচারী বললো, দেখেন আমি এখানে আসছি পাখি শিকার করতে, বাট আপনার আজান ভালো লাগছে এই জন্য পাখি শিকার দেখে আজান মানে শুনতে আসছি। আর আমার বাড়ি হচ্ছে ওই মহব্বতনগর গ্রাম। তাহলে মহব্বতনগর গ্রামের সন্ধান কে দিছিল বলতো? এই সরকারি কর্মচারী। বলতেছে আমি ওখানে যাই না বহু বছর ধরে, আমি মানে শহরেই থাকি। আর ইংরেজি লেবাস ছিল সরকারি কর্মচারী, লেবাস কেমন ছিল বলতো? ইংরেজদের মতো। লেবাস কাদের মতো ছিল? ইংরেজদের মতো লেবাস, ইংরেজদের মতো লেবাস। তাহলে সরকারি কর্মচারীর লেবাস কেমন ছিল? ইংরেজদের মতো লেবাস ছিল। একটু লিখে না হয়, ইংরেজদের মতো লেবাস। ঠিক আছে, বলছিল আমি ওখানে যাই না গ্রামে বহু বছর ধরে, জন্মের পর থেকে, জন্মগ্রহণ করার কিছুদিন পরে চলে আসছে, আর যাই নাই। বাট আমার পর্দার আমলের আমাদের পুরুষদের, পূর্বপুরুষদের কিছু কবর আছে। কি আছে বলতো? কবর আছে। তাহলে এই যে কবরের অনুসন্ধান দিছিল কে? সরকারি কর্মচারী। কবরের অনুসন্ধান কে দিছিল বলতো? সরকারি কর্মচারী। কবরের অনুসন্ধান
এই কোশ্চেনটা যে ভাই কতবার আসছে, এই কোশ্চেনটা ভাই কতবার যে আসছে বলা বাহুল্য। তাহলে এই কবরের অনুসন্ধান কে দিছিল বলতো? এই কবরের অনুসন্ধান কে দিছিল? এই কবরের অনুসন্ধান দিছিল কে? সরকারি কর্মচারী। বাহ, তোরা লক্ষ্মী পোলাপান, তোরা আর শেয়ার দেস না, আমি জানি তোরা অনেক লক্ষ্মী, তাই না? অনেক ভালোবাসস আমাদের, এই জন্য 25টা শেয়ার দিছস, 50টা করস নাই, জানি তোরা অনেক ভালোবাসস। থাক, আর দেয়া লাগবে না, ঠিক আছে? কি দরকার শেয়ার দেয়া, তাই না? আচ্ছা দেখো, তাহলে কি ইংরেজদের মতো লেবাস। এখানে তিনটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কোশ্চেন হচ্ছে যে গারো পাহাড় থেকে মধুপুর অঞ্চলের দূরত্ব কত? ঠিক আছে, 3 দিনের পথ। গারো পাহাড় থেকে মধুপুর অঞ্চল কয় দিনের পথ বলতো? 3 দিনের পথ। এই কোশ্চেনটা অনেকবার আসে। তোমরা যারা অলরেডি কলেজে পরীক্ষা দিছো, তোমরা এই কোশ্চেন গুলো বারবার পাইছো, সত্যি না বলো তো দেখি? তাহলে মধুপুর অঞ্চল থেকে গারো পাহাড়ের দূরত্ব কত দিনের পথ? 3 দিনের পথ। কয় দিনের পথ? 3 দিনের পথ। আচ্ছা, যখন সে বললো যে পূর্বপুরুষের কিছু কবর আছে, তখন অলরেডি ওই হুজুর ব্যক্তিটা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কবর নিয়ে কিছু করা যায় কিনা। তো সরকারি কর্মচারী তার প্রশংসা করে সে চলে গেছে, ইংরেজি লেবাসদারি সরকারি কর্মচারী। তখন ওই যে হুজুর, সে ওখানে নামাজ পড়ায় আর চিন্তা করে যে কবর নিয়ে কিছু করা যায় না। সে চিন্তা করতে 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 হঠাৎ খুঁজে পাইলো যে আমি ওখানে প্রবেশ করব নাটকীয় ভাবে, এবং আমি বলবো যে পীর আমাকে স্বপ্ন দেখাইছে এখানে আসার জন্য। টেকনিক্যাল ভাবে সুন্দর করে চিন্তা ভাবনা করে সে এখন ওই এলাকায় ঢুকবে। বুঝতে পারছো? তার মানে প্রথম চিত্র কি বলতো? প্রথম চিত্র হচ্ছে আমাদের ধারণা করা হয় নোয়াখালী। প্রথম চিত্র কি ধারণা করা নোয়াখালী। দ্বিতীয় চিত্র কি বলতো? মধুপুর অঞ্চল। দ্বিতীয় চিত্র কি বলতো? মধুপুর অঞ্চল। তৃতীয় চিত্র, এখান থেকে এই মসজিদ থেকে ওই হুজুর ব্যক্তিরা এখান থেকে এখানে চলে আসছে। এখানে আরেকটা চিত্র হবে, ঠিক আছে? এখানে আরেকটা চিত্র হবে, বাট এখানে যেহেতু জায়গা নাই, আমি চিত্রটা হচ্ছে এটা টোটালটা ক্লিয়ার করে তারপর লিখতেছি, ঠিক আছে? নাকি এখানে লিখি? আচ্ছা সমস্যা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই মসজিদ থেকে এই যে এদিক দিয়ে গিয়ে চলে গেছে বলতো এই এলাকায়, বুঝছো? তো এই এলাকার ঢুকার শুরুতেই একটা রাস্তার মোড় আছে, বুঝছো? এটাকে বলা হয় মতিগঞ্জের সড়ক। এই কি বলা হয় বলতো? মতিগঞ্জের সড়ক। তাহলে এই মোড়টাকে কি বলা হয়? মতিগঞ্জের সড়ক। বলো, এই মোড়টাকে কি বলা হয়? মতিগঞ্জের সড়ক। তার মানে এই যে হুজুর ব্যক্তিটা, উনি চলে গেছে মতিগঞ্জের সড়কে। কি করছে বলতো? মতিগঞ্জের সড়কে। ওখানে গিয়ে সে কি করছে জানো? এটা জায়নামাজ বিছাইছে। কি করছে বলতো? জায়নামাজ বিছাইছে। আচ্ছা, এর আগে আমরা এখানে একটু চিত্র আঁকে ফেলি। ধরো এটাও একটা এলাকা ধান গাছ, ঠিক আছে? এটাও একটা এলাকা ধান গাছ। ওকে, বাট এই এলাকার মানুষগুলো সম্পর্কে একটু বর্ণনা মাস্ট বি দিতে হবে, না দিলে তোমরা বুঝবা না, ঠিক আছে? তো এই এলাকায় বন্যা হয়, কিন্তু এই যে আগের এলাকার মতো বার্ষিক প্লাবিত অঞ্চল না। আগেটা যেমন ছিল বার্ষিক প্লাবিত অঞ্চল, প্রত্যেক বছর বন্যা হতো, বাট এইটাতে প্রত্যেক বছর কি হয় না? বন্যা হয় না। এইটাতে কি হয় জানো? এই যে আমাদের কিশোরগঞ্জের যে হাওর আছে, এই হাওরের মতো দেখা যায় 1 বছর পানি হয় আর 2 বছর কি ফসল উৎপাদন করা যায়। 2 বছর ফসল উৎপাদন করলে আরো 2বার কি পানি ওঠে, মানে ফসল উৎপাদন করতে পারে আবার কি পানি উঠে যায়। তো এই এলাকার মানুষগুলো কেমন ছিল জানো? এই এলাকাটা বলা হয় মোহাম্মদনগর। এই গ্রামের নাম কি বলা হয় বলতো? মোহাম্মদনগর। তাহলে এই এলাকার গ্রামের নাম কি বলা হয় বলতো? মোহাম্মদনগর। এই মোহাম্মদনগর গ্রামের একটা জঙ্গলের মধ্যে কি ছিল বলতো? একটা কবর টাইপের ছিল। কি ছিল বলতো? একটা কবর টাইপের ছিল। তারপরে এই কবরটা আবিষ্কার করছে, এটা নিয়ে পড়ে আসতেছি। তাহলে মোহাম্মদনগর গ্রাম, আর সড়কের নাম মতিগঞ্জ সড়ক, আর ওখানে জঙ্গলের মধ্যে কি ছিল বলতো? একটা কবর ছিল। এই এলাকার মানুষগুলো ছিল একদম কি বলতো? বেলেম, আনপাড়া, জাহেল। তাহলে এই এলাকার মানুষগুলো কি ছিল? কোনো এলএম ছিল না, বেলেম। তারপর কি ছিল বলতো? আনপাড়া। কি ছিল বলতো? আনপাড়া, ঠিক আছে? আনপাড়া, ঠিক আছে? তারপর কি বলতো? জাহেল। তার মানে এই মোহাম্মদনগর গ্রামের মানুষগুলো কি ছিল বলতো? বেলেম, আনপাড়া, জাহেল। তারা পড়াশোনা করে নাই, তাদের এলেম জ্ঞান কিচ্ছু নাই, তাদের কোনো শিক্ষা নাই। এই এলাকার মানুষগুলো কি করছিল বলতো? এই এলাকার মানুষগুলো একদম ছোটবেলা মানে ন্যাংটা থাকতে আমসি পাড়া পড়ে ফেলে। বাট এই এলাকার মানুষগুলো কি বলতো? ওরা বড় হইলেও ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। এদের না আছে ইসলাম শিক্ষা, না আছে তোমার কি বলতো ধর্ম বিষয় শিক্ষা, না আছে জেনারেল লাইনের শিক্ষা, কোনো শিক্ষাই নাই। এরা একদম বেলেম, আনপাড়া, জাহেল। বুঝতে পারছো? ওরা কোনো কিছু জানে না। ওরা 2টা কাজ খুব ভালো করে জানে। কয়টা কাজ? 2টা। একটা হচ্ছে পরিশ্রম, আর হচ্ছে খাওয়া, ঠিক রানার মতো। বুঝতে পারছো?
না না ঠিক বলছি না? একটা জানে পরিশ্রম করতে আর একটা জানে খাইতে, বুঝছো? এই খাওয়া আর পরিশ্রম ছাড়া এই এলাকার মানুষগুলো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বুঝতে পারছো? আচ্ছা ভাই হ্যাঁ, আপনি কি কইছেন আমারে? মানে বলছি তুই পরিশ্রম করতে পারস আর খাইতে পারস। পরিশ্রম বলতে পড়াশোনা পরিশ্রম, আর খাওয়া দাওয়া, এটা বলছে আর কি, বুঝছো? ভালো কথা বলি নাই? আর কি পারস? কি পারি না? ওইটাও কইতাম, ওই যে 8টা। আচ্ছা, তারপর এই এলাকার মানুষগুলো হচ্ছে রহিমার মতোই অন্য সংস্করণ। রহিমার মতো অন্য সংস্করণ কেন বলা হয়? কারণ রহিমা ঠিক যেমন ছিল, রহিমা ঠিক যেমন ছিল এই এলাকার মানুষগুলো ঠিক তেমন, ঠিক আছে? এই এলাকার মানুষগুলো কি বলতো, ঠিক তেমন। কেন এটা বলা হয়? কারণ হচ্ছে রহিমা যেমন কি ছিল, খাওয়া দাওয়া খুব পছন্দ করত, তারপর কাজ খুব পছন্দ করত। এই এলাকার মানুষগুলো খাওয়া দাওয়ার কাজ খুব পছন্দ করে। হ্যালো, ক্লাস নিচ্ছি ভাই। এই যে এডুকেটমে পেজে আসো, পেজে দেখতে পাবো, পেজে আসো। আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার এই এলাকার যে মানুষগুলো, তাহলে রহিমা রহিমা এই এলাকারই একজন মানুষ ছিল আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই এলাকা মোহাম্মদনগর গ্রাম, একটা কবর পাওয়া গেছে। আচ্ছা, মতিগঞ্জ সড়ক। তো ওই ব্যক্তিরা কি করলো, এই এলাকায় আসলো এবং এই এলাকার মানুষগুলো মাঝে মাঝে ফসল পায়, মাঝে মাঝে পায় না। যখন না পায় তখন মাথা রাতে একদম বিগড়ে যায়, আহা এটা কি হচ্ছে কি, ঠিক আছে? তখন খোদা তাআলার উপর ভরসা রাখে, তারপরে কি মাঝে মাঝে সেটা কি অল্প অল্প পায়। তো এই যে ব্যক্তিটা, হুজুর ব্যক্তিটা মতিগঞ্জ সড়কে একটা জায়নামাজ বিছাইছে, বুঝছো? জায়নামাজ বিছায় ঠিক মধ্যাহ্ন মানে দুপুর বেলা সে কি করছে, দোয়া করতেছে, একদম ইয়ার দিকে তাকায়, ঠিক আছে? আকাশের দিকে তাকায় দোয়া করতেছে। তখন এই ধান ক্ষেতের মধ্যে, ধরো এটা একটা নৌকা, ঠিক আছে? এই নৌকার মধ্যে তাহের এবং কাদের, কে বলতো? তাহের ও কাদের, কে বলতো? তাহের ও কাদের, দুইজন ব্যক্তি কি করতেছিল, মাছ ধরতেছিল কোচ দিয়া। আর তোমরা জানো বৃষ্টি বন্যার সময় তোমার মাছ কি করতে থাকে, ক্ষেতের যে ধান গাছ আছে, ধান গাছের ভিতর দিয়ে ভাসতে থাকে, একদম দূর থেকে দেখে কি করা যায়, কোচ দিয়ে মারা যায়। তো তারা মাছ মারতেছিল, তারা হঠাৎ করে একজন হুজুর ব্যক্তি দেখছে, তারা ভয় পেয়ে গেছে, বুঝছো? যে গ্রাম এলাকায় এই যে জুব্বা টুব্বা পয়রা একজন হুজুর ব্যক্তি আসছে, আল্লাহ আল্লাহ তাআলা আমাদের পীর পাঠাইছে, ঠিক আছে? তো নরমালি ওই এলাকার মানুষ তো ইসলাম সম্পর্কে ধারণা নাই, এরকম মানুষগুলো তো পীরই ভাববে। আচ্ছা, ওরা দেখে আবার ওরা মাছ মারা শুরু করলো। তাহলে যদি প্রশ্ন আসে যে মোহাম্মদনগর গ্রামে মসজিদকে প্রথম কারা দেখেছিল, তাহলে আনসার কি হবে, তাহের ও কাদের, তাহের ও কাদের। আচ্ছা, তারপর উনি দোয়া শেষ করার পর একটু অগ্রসর হলো, হওয়ার পর মানুষ আস্তে আস্তে আসা শুরু করলো। তখন সে মাতব্বরের বাড়ি খুঁজতেছে, খালেক ব্যাপারীর বাড়ি। তারপর সে কি করলো, খালেক ব্যাপারীর বাড়িতে গেল। কার বাড়িতে গেছে বলতো? খালেক ব্যাপারীর বাড়িতে। কে গেছে বলতো? ওই যে হুজুর ব্যক্তিটা। তাহলে এই হুজুর ব্যক্তিটার নাম কি বলো? এই হুজুর ব্যক্তিটা আর কিছু না, আর কেউ নয়। এই হুজুর ব্যক্তিটা হচ্ছে তোমার, এই হুজুর ব্যক্তিটা কে বলতো? মজিদ কাকু। তাহলে কে বলতো? মজিদ কাকু। তাহলে এই হুজুর ব্যক্তিটা কে বলতো? এই পর্যন্ত কি বুঝছো সবাই? এই সবাই কি বুঝতেছে নাকি বুঝতেছে না, একটু বলো তো দেখি। কে? রায়ান আহমেদ শুভ লেখছে মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাওয়ার তো কথা না, সবকিছু সুন্দর করতে বোঝাচ্ছে। এই সবাই কি বুঝতেছো নাকি বুঝতেছো না, একটু বলো তো দেখি। সুমন লেখছে লুচ্চা মসজিদ, সুমন রে। এই বুঝতেছো, তোমরা বুঝতেছো? জি ভাইয়া বুঝেছি, বুঝছি। মসজিদ আপনার কাক্কু হয়? হ্যাঁ আমার কাক্কু হয়। আফজাল তাজেল, জি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, জি বুঝছি। আচ্ছা, জি ভাই বুঝছি, ওকে। বুঝার তো কথা, না বুঝার কি আছে, সব তো সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, তো আস্তে আস্তে সেই খালেক ব্যাপারী বাসায় যায়, বাড়িতে যায়। যাওয়ার পর উপস্থিত অনেক জনতা আসছে, আসার পর সে বলতেছে, আপনারা বেএলেম, আপনারা আনপাড়া, আপনারা জাহেল। তো গ্রাম এলাকার মানুষ এগুলো শুই না, ভাবতেছে আসলে কি আমরা কিছু জানি না। তখন এই মজিদ কাকু বলতেছে যে আপনাদের এলাকায় একজন পীরের মাজার আছে, সেটা আপনারা কেউই জানেন না এবং সেটা রক্ষণাবেক্ষণও করেন না। এই জন্যই তো আপনাদের এলাকায় কি ফসল উৎপাদন ঠিক মতো হচ্ছে না, এবং আপনাদের উচিত ছিল পীরের মাজারকে রক্ষণাবেক্ষণ করা, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ফসল দিত। গ্রামের মানুষ যা বলে তাই কিন্তু কি করে বলতে বিশ্বাস করে। ওরা বলতেছে, আহারে কোথায় পীরের মাজার, আপনি কিভাবে আসছেন? পরে মজিদ বলতেছে যে হুজুর আমাকে স্বপ্ন দেখাইছে, উনার মাজারে যেন আমি কি হই, খাদেম হই, উনার মাজারে কি হই, খাদেম হই, ঠিক আছে? আর এই জন্য আমি এখানে আসছি,
এই মাজারের রক্ষণাবেক্ষণ করতে, মাজারের দায়িত্বে থাকতে। তো যখন এলাকার মানুষ এই কথা বললো, বলার পর বলতেছে কোথায় মানে কবরটা আপনি কি জানেন? পরে সে তো আগে থেকে আবিষ্কার করে রাখছে, পরে সবাইকে নিয়ে জঙ্গলে গেছে, গিয়ে এক টাইপের একটা কবর পাইছে, হালকা উঁচু, হালকা ভাঙা, হালকা নিচু আর কি, বুঝছো? গিয়া পরে সবাইকে মিলা টিলা ওই কবরের উপর মাটি দিছে, দিয়ে লাল শালু, লাল ঝাড়াওয়ালা চাদর দিয়ে ঢাকিয়ে দিছে। আমাদের উপন্যাসের নাম হয়ে গেছে কি বলতো? লাল শালু। আমাদের উপন্যাসের নাম কি হয়ে গেছে বলতো? লাল শালু। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? লাল শালু কেন আমাদের উপন্যাসের নাম হয়েছে? এরপর থেকে উনি এখানে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আর কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠ, সবাই মুগ্ধ হয়ে যায় তার কণ্ঠ শুনে। আস্তে আস্তে মানুষ আসতেছে, 2 টাকা 4 টাকা 1 টাকা 5 পয়সা দেওয়া শুরু করছে, দিতে দিতে তার মরমে টাকা পয়সা হচ্ছে। কিছুদিন পর ভাই, ওই বছর এই এলাকায় কোনো বন্যা হয় নাই, মানুষ এত বেশি ফসল উৎপাদন করতে পারছে, জীবনেও তারা এত ফসল উৎপাদন করতে পারে নাই, ঠিক আছে? কাকতালীয় ভাবে হয়ে গেছে। এই এলাকার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করা শুরু করছে আমাদের দ্বারা তো এসব সম্ভব না, এটা আমাদের ওই পীর মজিদের দ্বারা সম্ভব, ঠিক আছে? মজিদ হুজুরের দ্বারা সম্ভব, উনি দোয়া করছে বলেই আমরা এত বেশি ফসল পাইছি, বুঝছো? তো প্রত্যেকটা মানুষ বিশ্বাস অর্জন করছে কার বলতো? এই মজিদের প্রতি, বুঝছো? এখানে আরেকটা কথা বলে রাখি, মসজিদ যখন ওই পীরের কথা বলে, ওই পীরের নাম কি দিছে জানো? মুদাসসির। কি নাম দিছে বলতো? মুদাসসির। মুদাসসির কেন নাম দিছে জানো? কারণ মসজিদ নিজেও জানে না এই পীরের নাম কি আসল, বুঝছো? আর মুদাসসির অর্থ হচ্ছে নাম না জানা। মুদাসসির অর্থ হচ্ছে নাম না জানা, বুঝতে পারছো? তার মানে মসজিদ নিজেও জানে না যে পীরের নাম কি, কারণ ওখানে কে আছে এটা তো কেউই জানে না, বহু বছর আগের পুরনো কবর, তাই না? এই জন্য সে নাম দিছে মুদাসসির। মুদাসসির অর্থ কি? নাম না জানা। নাম আমিও জানি না, তুমিও জানো না, রানাও জানে না, কেউই জানে না, এই জন্য নাম দিছে কি বলতো? মুদাসসির। বুঝছো রানা? নাম কি বলতো পীরের নাম? সালামি নাই। মুদাসসির। বলতো মুদাসসির, বলতো মুদাসসির। মুদাসসির অর্থ কি বলতো? নাম না জানা। বলতো কি? নাম না জানা। ওকে, আচ্ছা। তারপরে কি হলো? মসজিদের কাছে টাকা পয়সা আসা শুরু করলো, আস্তে আস্তে সে তো মোটামুটি ভালো বড় লোক হয়ে গেল, টাকা পয়সা হয়ে গেল। এখন ঘর আছে, বাড়ি আছে, জমি জমা আছে, সব আছে। কি লাগবে বলতো? একটা বউ লাগবে। কি লাগবে বলতো? একটা, এখন তো একজন ঘরের মানুষ লাগে। তো এই ক্ষেত্রে এই সব মিলিয়ে তার অবস্থান, এই যে আমরা চিত্রগুলো বর্ণনা করলাম, এই 3টা চিত্র কি আমরা সবাই বুঝতে পারছি? আমি আবার একটু মনোযোগ দিয়ে আমি আবার বলছি, হ্যাঁ? তাহলে প্রথম এটা ধারণা করা হয় নোয়াখালী। কি ধারণা করা হয়? নোয়াখালী, ঠিক আছে? প্রিন্স, ভালো একজন ইয়ে নিয়ে আসো, স্যান্ডেল নিয়ে আসো তো সামনে, পা দিয়ে নিয়ে এসো। ধারণা করা হয় নোয়াখালী। তো এই এলাকার মানুষগুলো ছিল ক্ষুধাভীরু, ধর্মভীরু, এবং এই এলাকায় যত বেশি শস্য উৎপাদন হইতো তার চেয়ে মানুষের সংখ্যা বেশি, মানে এই ফসল দিয়ে তাদের কি খাওয়া দাওয়া হইতো না, আরো বেশি দরকার ছিল। এবং ধর্মের আগাছা বেশি, ধর্মকে ওরা যেভাবে শিখতো, ধর্মকে যেভাবে কি করতো বলতো, মানে ছোটবেলা থেকে পছন্দ করতো, এইভাবে তারা কি করতো না, পালন করতো না। কিসের জন্য? খাদ্যের অভাবে, বুঝতে পারছো? আচ্ছা, এই এলাকায় বার্ষিক প্লাবিত অঞ্চল। এই এলাকাটাতে প্রত্যেক বছর কি বন্যায় এসে পানি দিয়ে একদম সবকিছু ডুবাই ফেলে, মানুষের খাদ্যের অভাবে এই এলাকা থেকে বের হয়ে যায়। এলাকাতে বের হওয়ার রাস্তা কয়টা? 2টা। একটা হচ্ছে কি বলতো? ওই যে কলা গাছ দিয়ে বেলা বানিয়ে তোমার নদীর পানিতে যেতে থাকে, টাকা লাগে না। আর একটা হচ্ছে ট্রেন, ট্রেন দিয়ে গেলেও টাকা লাগে না। ইন্টারসিটি একটা ট্রেন আসে রাতের বেলা, আইসা 2-3 মিনিটের জন্য থামায়। তো থামানোর পর দেখা যাচ্ছে সবাই কি হুড়মুড় খায় গিয়ে ট্রেনের মধ্যে উঠে। তো ট্রেন যে মধ্যরাতে থামে, এরা এখানে গিয়ে বসে থাকে গুটিমুটি হয়ে। তো ওরা কি জীবন বাঁচানোর জন্য সবাই মিলে কি একসাথে উঠে। তো অনেকে উঠতে পারে, অনেকে উঠতে পারে না, কিন্তু প্রতিনিয়ত কাজ ছিল এই এলাকা বের হয়ে যাওয়া। তো এলাকা থেকে মানুষ যে বের হয়ে গিয়ে কি করে? কেউ কলকারখানায় কাজ করে, কেউ আবার ছাপাখানায় কাজ করে, কেউ আবার কোথায় কাজ করে বলতো? মসজিদে কাজ করে। তেমনি এক ব্যক্তি এলাকা থেকে বের হয়ে চলে আসছে কোথায় বলতো? মধুপুর অঞ্চলে। কোথায় চলে আসছে বলতো? মধুপুর অঞ্চলে। এই মধুপুর অঞ্চলে আসার পর পাহাড়ের ঠিক মাঝখানে একটা মসজিদ ছিল। এই মসজিদে কি করতেছে বলতো? আজান দিচ্ছে। তখন এখানে একজন সরকারি কর্মচারী গেল, যাওয়ার পর সে আজান শুনলো। আজান শুনে তার ভালো লাগলো, সে পাখি শিকার বন্ধ করে আজানটা শুনে তার সাথে কথা বললো। তখন ওই হুজুর ব্যক্তিরা তার সাথে মিথ্যা কথা বলছে যে এখানে আসছে ইসলাম প্রচারের জন্য, কিন্তু এখানে ইসলাম প্রচারের জন্য আসে নাই। সে আসছিল কিসের জন্য বলতো? জীবন বাঁচানোর জন্য, খাওয়ার জন্য, খেয়ে থেকে জীবন বাঁচানোর জন্য সে এখানে এসেছিল। পরে তার কাছ থেকে জানতে পারে, এই সরকারি কর্মচারী জানতে পারে তার এলাকা হচ্ছে মোহাম্মদনগর গ্রামে, এবং সে এলাকায় পর্দার আমলের কিছু কি ছিল বলতো?
কবর ছিল, এবং এই কবরগুলো এখন কেউই জানে না কি অবস্থায় আছে, আর এলাকায় তাদের কেউ থাকে না, সেও শহরে থাকে, এবং সে হচ্ছে ইংরেজ লেবাসদারি, ঠিক আছে। কাদের মতো দেখতে বলতো? ইংরেজদের মতো। তার পোশাকটা কেমন ছিল? ইংরেজদের মতো ছিল, যদিও সে মুসলিম, ঠিক আছে, আজান পছন্দ করে, বুঝছো? তাহলে এই কবরের অনুসন্ধান কার থেকে পাইছিল মজিদ বলতো? কবরের অনুসন্ধান পাইছিল, উফ, খোদা। কবরের অনুসন্ধান পাইছিল কার কাছ থেকে বলতো? এই সরকারি কর্মচারীর কাছ থেকে, বুঝতে পারছো? আর এখানে ওই গারো পাহাড় থেকে তোমার মধুপুর অঞ্চল কয় দিনের পথ বলতো? 3 দিনের পথ। কয় দিনের পথ? 3 দিনের পথ। এখানে সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার আসে। তো এই মজিদ কি করছে, হুজুর কি করছে বলতো? এই কবরের কথা চিন্তা করে, কবরের জিনিসটা মাথায় রাখা, সে এখান থেকে কি করছে বলতো? আরেকটা এলাকায় চলে গেছে। কোথায় চলে গেছে বলতো? আরেকটা এলাকায় চলে গেছে। ওই এলাকাটা নাম কি বলতো? মোহাম্মদনগর গ্রাম। এই এলাকাটাও কিন্তু নোয়াখালীতে। এই এলাকাটাও কোথায় বলতো? নোয়াখালীতে, বুঝছো? এই এলাকাটাও কোথায় বলতো? নোয়াখালীতে, বুঝছো? কিন্তু নাম কি বলতো? মোহাম্মদনগর গ্রাম। তো এই মোহাম্মদনগর গ্রামে সে কোথায় গেছে? প্রথমে মতিগঞ্জের সড়কে গিয়ে ওখানে দোয়া ধরছে, তারপর খালাই বাবার বাড়িতে গেছে, সবাইকে বকাঝকা করছে। ওইটা তাই সে একটা কবর আবিষ্কার করছে, পীরের নাম দিছে মুদাসের, অর্থ নাম না জানা, দিয়া সে মোটামুটি ওখানে বসছে, টাকা পয়সা পাচ্ছে, ফসল ভালো উৎপাদন হয়েছে। হওয়ার পর তার একটা বিয়ে করতে হবে, সে গেছে খালাই বাবারির কাছে। খালাই বাবারি তুলে দিয়ে বলে, বিয়ে কি ব্যাপার, তোমার কোনো পছন্দ আছে? বলে, হ্যাঁ, আমি একজনকে পছন্দ করি, বেওয়া নারী, দেখতে মোটা সোটা, লম্বা চওড়া, ফর্সা, তার নাম হচ্ছে, এবং বিধবা, তার নাম হচ্ছে কি বলতো? তোমরা বলো তার নাম কি? তাকে বিয়ে করে নিয়ে আসে, নিয়ে এসে ঘর সংসার খুব ভালো চলতেছে। এরপর নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে প্রতিশোধ নিয়েছিল 4 জনের উপর। 4 জনের উপর নিয়ন্ত্রণ ছিল তার 2 জন। এই প্রত্যেক পুরো এলাকার নিয়ন্ত্রণ ছিল 2 জন, আর প্রতিশোধ নিয়েছিল কয়জনের উপর? 4 জনের উপর। এই জিনিসটা আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, চলো। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই সবাই একটু বল, যদি ক্লিয়ার থাকে সবাই একটু ডান লেখ, সবাই একটু ডান লেখ। এখনো 50টা শেয়ার হয়নি। ছি, মারবি লাগছে, সত্যি রহিমা বিধবা ছিল? রহিমা 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 রহিমা। তোমরা শেয়ার দিচ্ছ না কেন? রানা আমাকে লজ্জা দিচ্ছে, শেয়ার নাই। 100টা শেয়ার দিয়ে দেখা দাও তো। রানা দেখ, দেখ শেয়ার নাই, দেখ। যে ক্লাসটা নিচ্ছি, তোদের তো আসলে 100 শেয়ার দেওয়া উচিত, আর তোরা 30টা শেয়ার দিয়ে রাখছিস। এটা কি মানা যায় বল দেখি? ক্লাসের মধ্যে আমি ক্লাস দিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। বিএনপি কার সাথে কথা বললেন? ফোন দিস, ভাই, চাচ্ছি চাচ্ছি। তেত্রিশটা শেয়ার হয়েছে ভাই, আর 17 শেয়ার দিয়ে আমার বাঁচা ভাই, বাঁচা। আশির রহমান, ভালো হস নাই তুই? না, এখনো ভালো হস নাই, ভালো হবি না আর। খারাপ ছিলাম কবে? তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার? এখন আরো মজা পাবা, আরো মজা পাবা, ঠিক আছে? মজার জিনিস এখনো পইরা আছে, বুঝছো? মজাতে এখন যাব, ওকে? দেখো কি মজা দেই তোমাদেরকে। লেখো মজিদ, কি লিখবো বলো তো? মজিদ কাকু, ওকে? আচ্ছা, তো এই মজিদ কাকু কি করছে জানো? একটা ভালো কাজ করছে না? ভালো কাজ করে না, খারাপ কাজ করছে না? কোনটা করছে তারা বলতেছি, ঠিক আছে? মজিদ কাকুর নিয়ন্ত্রণে ছিল 2 জন লোক। মজিদ কাকুর নিয়ন্ত্রণে কয়জন ছিল বলতো? 2 জন লোক ছিল। তারা কে কে জানো? একজন হচ্ছে তোমার বিবি রহিমা। কে ছিল বলতো? রহিমা। আরেকজন কে ছিল বলতো? খালেক ব্যাপারী। এই সবাই চিত্র আঁকে ফেলো, একদম খাতার মধ্যে তুলে ফেলো, আর না ভুলে যাবা, মনে থাকবে না, বুঝছো? পরিশ্রম করে পড়াচ্ছি, মনোযোগ দাও, ঠিক আছে? তাহলে নিয়ন্ত্রণ ছিল 2 জন, একজন ছিল রহিমা, আর একজন ছিল কি? খালেক ব্যাপারী, ঠিক আছে? আর সে প্রতিশোধ নিয়েছিল কয়জনের উপর বলতো? 4 জনের উপর। প্রতিশোধ নিয়েছিল কয়জনের উপর? 4 জনের উপর, ওকে? সেই ব্যক্তিগুলোকে, 1 নাম্বার হচ্ছে তোমার ভাই প্রতিশোধ বুড়ো ডেঙ্গা লোক। 1 নাম্বার কে বলতো? বুড়ো ডেঙ্গা লোক। কি বলা রানা? প্রতিশোধ নেওয়া ভালো না। এই যে মজিদ তো ভালো কাজ করে নাই তো। 2 নাম্বার কে ছিল বলতো? আমেনা বেগম। 2 নাম্বার কে বলতো? আমেনা বেগম। 3 নাম্বার কে বলতো? আওয়ালপুরের পীর। 3 নাম্বার কে বলতো? আওয়ালপুরের পীর।
আর 4 নাম্বার কে বলতো আক্কাস মিয়া। 4 নাম্বার কে বলতো আক্কাস মিয়া। বুঝছো? তাহলে দেখো এই মসজিদের নিয়ন্ত্রণে ছিল 2 জন আর প্রতিশোধ ছিল 4 জন। এটা দিয়ে আমাদের উপন্যাস খুব সুন্দর করে শেষ হয়ে গেছে। বুঝছো? তাহলে নিয়ন্ত্রণে ছিল রহিমা। রহিমার বর্ণনা তো আমি দিচ্ছি। রহিমার শক্তি সম্পর্কে যদি আমরা বলি যে ওনার শক্তি ছিল এমন যে ধান সিদ্ধ করে না, ওই পাতিল একাই কি করে বলতো তুলে ফেলে, আর 2-4 জন লাগে না, মানে এত শক্তি ছিল। এবং 2-4টা গরু একা লালন পালন করতে পারে। বুঝছো? এবং সে যখন হাঁটতো তখন মাটিতে আওয়াজ করতো এবং মসজিদ ওই ইয়া থেকে জমি থেকে শুনতে পারতো রহিমা হাঁটতেছে। তখন বলতো এমন করে হাঁটতে নাই বিবি, মাটি কি গোসা করে। বুঝতে পারছো? এই কথাগুলো কে বলতো? মসজিদ বলতো। তার মানে তার এমন শক্তি ছিল। এবং রহিমার মতোই, রহিমাই হচ্ছে গ্রামের অন্যতম সংস্করণ। তার মানে রহিমা যেমন ছিল, গ্রামের প্রত্যেকটা পুরুষ কি ছিল এমন ছিল, খাইতো আর কি করতো, কাজ করতো, আর কোনো কিছু করতো না। 2 নম্বর হচ্ছে খালেক ব্যাপারী। তো খালেক ব্যাপারী হচ্ছে মাতব্বর ছিল, গ্রামের মাতব্বর কি ছিল বলতো? খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী বাড়িতে মক্ত পড়াইতো কে বলতো? মক্ত পড়াইতো তোমার কে? মক্ত পড়াইতো মসজিদ। মক্ত পড়াইতো কে বলতো? মসজিদ। তারপর এই মক্তবের পাশে বসে থাকতো অল টাইম দুদু মিয়া। কে বসে থাকতো বলতো? দুদু মিয়া। দুদু মিয়া আমরা চিনি না। দুদু মিয়া কে বলতো? 7 ছেলের বাপ। দুদু মিয়া কে ছিল বলতো? 7 ছেলের বাপ। খালি অভাবের কথা বলে, খাইতে পাই না, চলতে পাই না, খাইতে পারি না, চলতে পারি না, এই সব খালি কথা বলে। ঠিক আছে? দুদু মিয়া মক্তবের পাশে বসে থাকে। একদিন মসজিদ দুদু মেয়েরা বলতেছে কলমা জানো মিয়া, কলমা জানো মিয়া। তখন দুদু মিয়া বলতেছে কলমা আবার কি? সে কলমা জানে না। সে যে মুসলিম এটাই সে নিজে জানে না, নামাজ তো পড়েই না, কারণ তার কাজে হচ্ছে খালি খাইতে পারি না, খাইতে পারি না। বুঝতে পারছো? তখন মসজিদ বলছে কলমা জানো না, তুমি মুসলিম না, তোমার কি মুসলমানি হয়েছে? মুসলমানি আবার কি সেটাও জানে না। বুঝতে পারছো? তারপর মসজিদ খালেক ভাবে 2 জনে মিলা দুদু মিয়া এবং 7 ছেলে 8 জনকে একসাথে খতনা করাই দিছে। বুঝছো? মুসলমান করে দিছে। বুঝছো না? দাওয়াত কি পাইছিলি ভাই? আপনার বস ভাই। আচ্ছা, খালেক ব্যাপারে কি একটা সময় খালেক ব্যাপারে কি এলাকার যে দায়িত্ব সে নিজে নিজে কি করতে পারে না, বিচার করতে পারে না। তখন মসজিদকে কি করতে জানো? ওই বিচার নিজে করে দিত। কে? মসজিদ নিজে করে দিত আর কি। একাই কি করছে বলতো? মসজিদ একাই কি করতো? গিয়া তোমার সব বিচার আচার করে দিত আর কি। বুঝছো? তাহলে এই হচ্ছে দুদু মেয়ের কাহিনী আর কি। তাহলে নিয়ন্ত্রণ ছিল 2 জন, রহিমা খালেক ব্যাপারী। কারণ মসজিদ বুঝতো যে খালেক ব্যাপারী যদি হাতে না রাখি তাহলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এলাকা ছাড়ে চলে যাওয়া লাগতে পারে। এর জন্য নেতা যে চেয়ারম্যান যে, বুঝছো, তারা কি করছে? হাত করে ফেলছে কে বলতো? মসজিদ। যাই হোক, খালেক ব্যাপারী মসজিদকে খুব পছন্দ করতো, ভালোবাসতো। 2 জনের মধ্যে কখনো ঝামেলা হয় নাই। প্রতিশোধ। তাহলে মসজিদের অস্তিত্ব রক্ষার জন্য, মসজিদের অস্তিত্ব রক্ষার জন্য সে কয়জনের উপর প্রতিশোধ নিয়েছিল? 4 জনের উপর। আমার সাথে বলো, বলো একটু। বুড়ো ডেঙ্গা লোক, সবাই সবাই, বুড়ো ডেঙ্গা লোক, আমেনা বেগম, আমানা বেগম, আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর, আক্কাস মিয়া, আক্কাস মিয়া, বুড়ো ডেঙ্গা লোক, বুড়ো ডেঙ্গা লোক, আমেনা বেগম। বল বেটা কি প্রশ্ন? আমেনা বেগম, আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর, আক্কাস মিয়া। বুড়োডাঙ্গা লোক, আমেনা বেগম, আওয়ালপুরের পীর, আক্কাস মিয়া। ঠিক আছে? তাহলে আমাকে বলো প্রতিশোধ নিছিল কয়জনের উপরে? শুভ, তুই না বুঝোস না, বল প্রতিশোধ কয়জনের উপর নিছিল? 4 জনের উপর। কেটা কেটা? বুড়োডাঙ্গা লোক, আমেনা বেগম, আওয়ালপুরের পীর, আক্কাস মিয়া। আমরা এখন এই বর্ণনাটাই সুন্দর করে আলাদাভাবে দিচ্ছি। ঠিক আছে? তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে আর কি। বুঝছো? এখন বুড়োডাঙ্গা লোক লিখতেছি। ওকে, এই বুড়োডাঙ্গা লোকের 4 জন বাচ্চা ছিল। কয়জন বলতো? বুড়োডাঙ্গা লোকের, তাহলে এটা 1 নাম্বার। ওকে, বুড়োডাঙ্গা লোক কয়জন সন্তান ছিল? 4 জন। ঠিক আছে? একজন নাম ছিল তাহের, আরেকজন নাম ছিল কাদের, আরেকজন নাম ছিল রতন। নাম কি ছিল বলতো? রতন। আরেকজনের নাম কি ছিল বলতো? হাসুনির মা। আরেকজনের নাম কি ছিল বলতো? হাসুনির মা। ওকে, তাহলে এই বুড়োডাঙ্গা লোকের কয়জন সন্তান ছিল? 4 জন। বুঝছো? হাসুনির মায়ের আবার নাম ছিল না। বুঝছো? তো তাহের কাদের ছিল বলনা টাইপের পোলাপান, পড়াশোনা তো করে নাই, মাছ ধরে আনতো, এটা খাইতো, এই এই অবস্থা। বাট এই বুড়ো লোকের কি ছিল একটু গল্পটা বলি, তাহলে বুঝবা না। এর আগে বাচ্চাগুলোর বৈশিষ্ট্য শেষ করে ফেলি। রতন ছোট ছেলে ছিল, তার কোনো ইয়ে নাই, কি নাই, কোনো চরিত্র নাই। হাসুনির মা, তাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে দেওয়ার পর কি কাহিনী ঘটলো? তার স্বামী মারা গেল কিছুদিন পর, একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে হাসুনি। তাহলে হাসুনি ছেলে ছিল না মেয়ে ছিল বলো?
হাসুনি কি ছেলে ছিল না মেয়ে ছিল? রানা বলতো দেখি। বাহ, রানা বলছে হাসুনি মেয়ে ছিল। তোমরা কি বলো, হাসুনি কে ছিল? গলাটা ভেঙে যেতেছে রে। কারণ তো স্বামী মারা গেছে, তো সে পোলা হইতে পারে কিভাবে? সবাই ভালো ছেলে ছিল। তুই তো ভুল করছস, উল্টা পাল্টা কথা কইছিস। হ্যাঁ, আরে রানা রে, আর রানা রে। রানা বলছে মেয়ে ছিল। মেয়ে হবে না ছেলে হবে? ছেলে হবে, বুঝছো? তাহলে হাসুনি ছিল ছেলে। এখন এই হাসুনির মা কি করতো, মানে অভাবে সংসার, সে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কি করতো, ধান টান বেনে মানে করতো, তৈরি করে দিত আর কি। ধরতো এটা কি বলে, ধান বানতো আর কি, বুঝছো? তো ওই যে তখন তো ঢেকি ছিল। আর এই ফসল উৎপাদন হলে তার চেহারা একদম লাবণ্যময়ী হয়ে যেত, বুঝছো? কার চেহারা বলতো? হাসুনির মায়ের। কেন? কারণ ফসল উৎপাদন হলে সে টাকা পাবে, টাকা বলতে সে ধান পাবে, সে চলতে পারবে ভালো করে, অভাব দূর হবে, এই জিনিসটা শেষে যেত। এই জন্য তার চেহারা হয়তো চিকনাই। কি হইতো বলতো? হাসুন ভাইয়ের চেহারা হয়তো চিকনাই। চিকনাই কি বলতো? লাবণ্যময়ী চেহারা। এই চিকনাই কি বলতো? লাবণ্যময়ী চেহারা। চিকনাই মানে কি বলতো? লাবণ্যময়ী চেহারা, বুঝছো? কার চেহারা লাবণ্যময়ী হইতো বলতো? হাসুনির মায়ের। তো হাসুনির মা কি করতো? সব বাড়িতে কাজ করতো। তাই এর মধ্যে সে মসজিদের বাড়িতে কাজ শুরু করলো রহিমার সাথে, বুঝছো? ধান টান সিদ্ধ করে, ধান নেড়ে দেয়, ঠিক আছে, সবকিছু করে। তো এই যে ধান সিদ্ধ করে, তখন এক মধ্যরাতের বেলা মজিদ তোমার বাইরে বের হয়েছে, বুঝছো? বাইরে বের হওয়ার পর রহিমা আর হাসুনির মা দুজন মিলে ধান সিদ্ধ করছে। এখানে একটা মজার একটা গল্প আছে। তারপর আগেকার মেয়েরা তো, মহিলারা তো তোমার কি কাপড় তো পুরো পরতে পারতো না, টাকা পয়সার অভাব ছিল, শুধু একটা শাড়ি পরতো। তো তার হাসুনির মায়ের পিঠ দেখা যাচ্ছিল, ঠিক আছে, কাপড় উপরে ছিল, পিঠ দেখা যাচ্ছিল। মজিদ তো বের হয়ে আগুনের তাপে পিঠের দিকে তাকাইছে, ওর পিঠ একদম তার কাছে বেশি উঠছে, খুব ভাল লাগছে। পিঠ দেখে তার মনের মধ্যে একটু প্রেম জেগে গেছে, বুঝতে পারছো? তাহলে হাসুনির মায়ের পিঠ দেখে কার মনে প্রেম জেগেছিল বলো? মজিদের মনে। তো প্রেমে পড়ার পর সে অনেকভাবে ট্রাই করছে যে হাসুনির মায়ের সাথে একটু প্রেম টেম করা যায় কিনা, বুঝছো? এবং সে একদিন খুশি হয়ে বেগুনি রঙের একটা শাড়ি গিফট করছিল, কাকে বলতো? হাসুনির মাকে, বুঝছো? তখন হাসুনির মা বলছিল যে আমার জন্য কি দরকার ছিল, হাসুনির জন্য আনলেই তো পারতেন, ঠিক আছে। যাই হোক, আরো ঘটনা আছে। একদিন রহিমা বাড়িতে ছিল না। এরপরে বাড়িতে ছিল মজিদ আর হাসুনির মা। কি হতে পারে একটু ভেবে নাও। না থাক, আমি বলে দিই, অন্য খারাপ কিছু হয় নাই। হয়েছে কি জানো, মজিদ হচ্ছে তোমার তামাক খাইতে যাচ্ছে, তা আগুন লাগবে। তখন হাসুনির মাকে বলছে একটু আগুন এনে দিবা। তখন সে আগুন নিয়ে গেছে। তারপর তার হাতের উপরে, এই যে নর্মালি বাংলা সিনেমা আমি দেখতাম না, যে নায়িকা কিংবা সুন্দরী মেয়ে কিছু নিয়ে গেলে গুন্ডা কি করতে, হাতের নিচে ধরে রাখতো না, এরকম হাতের নিচে ধরে রাখছে এবং তার সাথে একটু প্রেমালাপ করছিল আর কি। যাই হোক, তো মোটামুটি মজিদ কি করছে, হাসুনির মাকে খুব পছন্দ করছে, বউ থাকা অবস্থায় পছন্দ করছে, ছেলেদের মন মানসিকতা এই দিক দিয়ে সেরা। রানা সেরা না? আপনার বাবা, নষ্ট মজি। নোয়াখালী বিভাগছে। আচ্ছা, এরপর কি হলো শোনো। এরপর হচ্ছে তোমার হাসুনির মার খুব কষ্ট। কেন? এই বুড়ো লোক আর তার বউ বুড়ি, এই বুড়ো আর তার বউ বুড়ি দুজনে মিলে খালি ঝগড়া লাগে। এরা যৌবন কালে দুজনে চমৎকার সুন্দর ছিল, বুঝছো? বুড়ো ছিল নায়কের মতো, বুড়ি ছিল নায়িকার মতো। কিন্তু বৃদ্ধ হওয়ার পর তারা দুজন কালে ঝগড়া লাগে। কেন? অভাবে সংসারে ঝগড়া তো হবেই, এবং গ্রাম এলাকায় এটাই আমরা কি দেখতে পাই, বুঝছো? তো এই যে ঝগড়া লাগতো, ঝগড়ার কারণটা কি ছিল আমি একটু বলি, একদম প্রথম থেকে বলি, তাহলে বুঝতে পারবা। বুড়ো যখন তরুণ ছিল, বুড়ি যখন তরুণী ছিল, তারা যখন প্রথম বিয়ে করে, এই বুড়োর ছিল অনেক বেশি সম্পত্তি, বুঝছো? তো এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা লাগছিল, তার চাচাতো ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়া যেটা হয় মারামারি, তাই না? কিন্তু এই বুড়ো লোকটা কি করছে, যে চাচাতো ভাই কি করছে, মামলা দিয়ে দিছে। তো গ্রাম এলাকায় একটা ব্যাপার, জমি জমা যদি থাকে, মামলা উল্টা সে করবে এবং জিতে আসবে, এটা হচ্ছে তাদের প্ল্যান থাকে। মজার ব্যাপার হচ্ছে, এই মামলা করতে গিয়ে যে সব জমি বিক্রি করতে হবে, এই ধারণা তাদের থাকে না। যাই হোক, তো এই ক্ষেত্রে এই ধারণা থাকার পর ওরে মামলা করছে, বুড়ো লোকে কি করছে, উল্টা মামলা করছে কার বলতো? ওর দিকে। তো মামলা করার পর যে কাহিনীটা হইলো,
মামলার জন্য কয়েকদিন পর পর তার শহরে যেতে হয়, কয়েকদিন পর পর তার শহরে যেতে হয়। এরকম ভাবে শহরে যেতে যেতে বহু দিন গেছে, মামলায় বুড়ো লোক জিতে গেছে, এদিকে তার সম্পদও কি শেষ। তার মামলা জিতে যখন গ্রামে আসলো, তখন চাচুতো ভাইরা তো কি হেরে গেছে না, তখন তারা কুচ্ছা রটনা শুরু করলো। কি, এই বুড়ো লোককে ডাইকা না বলতেছে, তুই তো শহরে ছিলি, বাট তুই কি তোর বউয়ের খবর রাখছস? বউ আবার কি করছে? তোর বউ রাতের বেলা বিভিন্ন পুরুষে নিয়ে আসো তোর বাড়িতে। কি এক কথা বলে দিছে দেখো। এসব কথা যদি বলে তাহলে মন মানসিকতা ঠিক থাকবে? ধরো কারো প্রেমিকা, বয়ফ্রেন্ড, আরেকজন এসে বলতেছে, দোষ তোর প্রেমিকারা দেখছে আরেকজনের সাথে ঘুরতেছে, তখন তার মনটা কেমন হবে বলো? তেমনি ভাবে যখন মজিদ রে বুড়ো ডেঙ্গালুকে এই কথা বললো চাচতো ভাইরা, তখন তার মনটা প্রচন্ড খারাপ হলো। বললো, আমার বাড়িতে কে ঢুকবে? তুই তো শহরে ছিলি, তখন রাতের বেলা কারা জানি যাইতো, আমরা দেখছি বহুদিন। তখন সে একদম বীর দর্পে গেছে, বউর কাছে গিয়ে বলতেছে, তুমি কি এসব করছো? বাড়িতে জানি কে কে আসতো? বলছে, না তো কেউ তো আসতো না। বলছে, না আসতো। এই নিয়ে ঝামেলা। এই যে বুড়ো লোকের ভিতরে একটু সন্দেহ ঢুকায় দিল, এরপর থেকে এই নিয়ে বহুত কেচাল, বহুত ঝামেলা, বুঝতে পারছো? যাই হোক, তো এটা নিয়ে চিৎকার চেঁচামেচি মারামারি হইলো, হওয়ার পর এটা সমাধান। কিন্তু যখন এই যে বুড়ি মানে তরুণী বুড়ি হয়ে গেছে আর উনি বুড়া হয়ে গেছে, এরপর যখন ঝগড়া লাগতো, তখন পুরুষ মানুষের ঝগড়া করে না নর্মালি, মেয়েরা একটু কি হয়, বেশি ঝগড়াটে হয়। এই যারা মেয়ে আছে তোমরা আবার মাইন্ড করো না, মানে ওইভাবে বলতেছে না, এইভাবে বলতেছে আর কি, বুঝছো? মানে একটু সফট ভাবে বলতেছে, তোমরা আবার স্ট্রং ভাবে নিও না আর কি। হ্যাঁ, তো পুরুষ মানুষ হচ্ছে হাত আছে দে মায়ের, বুঝছো, হাতে, আর মেয়ে মানুষ হচ্ছে গলায়। তার মানে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে বুড়ো আর বুড়ি দুজন ঝগড়া লাগছে, তখন বুড়ি মাঝে মাঝে ওনাকে প্রচুর পরিমাণে গাইলায় বকে। তো জন বইকে ডকে পারে না, লাস্টে বলে, তুমি তো পুরুষত্বহীন, এই যে বাচ্চাগুলো দেখছো একটাও তোমার না। এই কথা বলার পর কোন পুরুষের মাথা গরম হবে না বলো? সে বলতেছে আমার বাচ্চা, আরে বলতেছে বাচ্চা নাকি তার না। তখন বুড়ো লোকের মাথায় চলে আসছে, তাহলে আমার বাচ্চা না যেহেতু, তাহলে কি ওই যে লোক রাতের বেলা বাড়িতে আসতো তার কি বাচ্চা? এই যে ঝগড়া শুরু, মায়ের শুরু, ওরে মায়ের। তখন তাহের কাদের আবার বসে থাকতো, ওরা ভাবতো তাহলে আমরা কি আমার আব্বার বাচ্চা না? ব্যাপারটা কেমন হয়ে গেছে। তখন তারা বলতো, দে মায়ের ওর আব্বুরে, আর আব্বুর কাছে সম্পদ পাবে। তখন আবার মারে মারতেছে, কষ্ট লাগে, পরে আবার ফিরিয়ে টিরিয়ে দেয়। তো এই জিনিসগুলো নিয়ে হাসুরি মা খুব ডিপ্রেস ছিল। সে সবসময় বলতো, আল্লাহ যেন আমার মধ্যে, আল্লাহ যেন আমার মধ্যে। রহিমার কাছে কান্নাকাটি করতো। রহিমা আবার মজিদরে বলছে এই কথা। মজিদ বলতেছে, তুমি কেন মারা যাবা? মজিদ তারা পছন্দ করে। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। তো মজিদ আমলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন এই বুড়ো ডেঙ্গা লোকের সাথে দেখা। আমিন। ভাইয়া পাশে আম্মু আছে, একটু কম করে বলেন। আমি তো খারাপ কিছু বলতেছি না, বইয়ের মধ্যে যে বকা আছে এগুলো দিলে তোরা ক্লাস করতে পারবি না, বুঝছস? জীবনে আমি বকা উচ্চারণ করি না, এগুলো পারবো না। তোরা বইয়ের বকাগুলো একবার পড়িয়ে নিস। আচ্ছা, পরে কি হইলো? পরে হচ্ছে তোমার মজিদ রাস্তায় যাচ্ছে, তখন এই এর সাথে বুড়ো ড্যাঙ্গা লোকের সাথে দেখা। তখন বলতেছে, আপনি নাকি আপনার বউয়ের সাথে খালি ঝগড়া করেন, মারতেও নাকি যান। তখন বুড়ো ড্যাঙ্গা লোক বলতেছে, এটা আবার মজিদ জানে কিভাবে? তার খুব কষ্ট লাগছে যে ঘরের কথা বাইরে আসলো কেমনে। সে রাগ করে মসজিদের সাথে কথা না বলে চলে গেছে বাড়িতে গিয়া। সবাই জিজ্ঞেস করলো, তাহের, কাদের, রতন, ও বলছে আমরা তো বলি নাই। তখন সে ইয়া করলো যে এটা হাসুনির মা বলছে, হাসুনির মা ডাইকে নিয়ে আসছে, তুই তো ওদের বাড়িতে তুই বলছস। এই কথা বলার পর কোনো ঠাস ঠাস গালের মধ্যে 3-4টা থাপ্পড় দিছে। দেওয়ার পর সে আবার কান্নাকাটি করে রহিমার কাছে গেছে, গিয়া বিচার দিছে রহিমার কাছে যে আমার আব্বু আমার মারছে, মজিদ মানে পীর বলছে দেখে, হুজুর বলছে দেখে। পরে রহিম আবার মজিদকে বলছে, মজিদ কি করছে জানো? খালাই বাবুর বাড়িতে গেছে, যে বুড়ো ডেঙ্গালোকে কাজটা ঠিক করে নাই, গিয়া বিশাল বড় একটা দরবারের আয়োজন করছে। যা আমি বলছি বলার পর সে তার মেয়ের আবার মারছে, কাজটা ঠিক করে নাই। দরবার ডাইকা খালাই বাবুরে মানে কথা বলতেছে। বুড়ো ডেঙ্গালোক খালাই বাবুরে কি উল্টা কি করতেছে, তর্ক করতেছে। মজিদ বলতেছে, থামেন সবাই, বলে সে 2-3টা হাদিস বললো। কুরআন হাদিসের কথা বললে আমরা মুসলিম জাতি আমরা কি হয়ে যায়, একদম স্টপ হয়ে যায়। পরে সবাই থেমে গেল। আর বলতেছে, ওই মজিদ বলতেছে বুড়ো ডেঙ্গা লোককে, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি জীবনে পাপ করেন নাই। এই কথা বললে কে কথাটা বলতে পারবে বলো? সে থেমে গেছে, আর কোনো কথা বলে না। বলতেছে, আপনি একটা সন্দেহের কারণে আপনি আপনার বউরে কি করেন, মারেন,
বাট এই সন্দেহটা তো কি সত্যি নাও হতে পারে, এটা তো একটা আজগুবি কথা হতে পারে, ঠিক আছে। তো এই কথা বলার পর সে আর কোনো কথা বলো না, পরে বলতেছে মাঝারে আপনি 5 পয়সা সিন্নি দিবেন আর হচ্ছে আপনি আপনার মেয়ের কাছে মাপ চাইবেন, যদি হয় তাহলে এই দরবার এখানে শেষ এবং আপনি থাকতে পারবেন, আর নয় এলাকা ছাড়া হইতে হবে। ওই লোকটা বাড়িতে গেছে, গিয়ে 2 দিন ধরে না কিছু খায় না, হঠাৎ করে জ্বর আসে, জ্বর এলে আবার হাসুনির মার কি চিৎকার করার স্বভাব, ঝড় এলে চিৎকার করার স্বভাব কার? হাসুনির মায়ের। তো চিৎকার করতে গরু কই, মুরগি কই, এই কই সেই কই বলতে বলতে সে বাপের রুমে গেছে, গিয়ে দেখে বাপ শুয়ে আছে। তখন বাপ ওইটা বলতেছে আমার কয়টা চিরাইনা দিবি, চিরাইনা দিছে, পরে আবার চিরাইনা দিছে, 2বার খায়া সে যে সন্ধ্যার পর বের হইলো, কোথায় যে গেছে আর খুঁজে পায় না। তো এই বুড়োডাঙ্গা লোকটারে এলাকা ছাড়ার অন্যতম কারণ কি বলতো? মজিদ কাকু। এই বুড়োডাঙ্গা লোককে এলাকা ছাড়ার অন্যতম কারণ কি বলতো? মজিদ কাকু। আমরা কি বুঝতে পারছি? 2 নাম্বার ছিল তোমার আমেনা বেগম। 2 নাম্বার কে ছিল বলতো? আমেনা। কে ছিল? আমেনা। তো এই আমেনা বেগমের কাহিনী কি বলতো? আমেনা বেগম ছিল খালাক ব্যাপারে প্রথম স্ত্রী, ঠিক আছে। খালাক ব্যাপারের সাথে তার 30 বছরের ঘর সংসার হয়। কত বছর বলতো? 30 বছরের ঘর সংসার হয়, তার বাচ্চা হয় না, ঠিক আছে। সে কি ছিল বলতো? নিঃসন্তান। কি ছিল বলতো? নিঃসন্তান। কি ছিল বলতো? নিঃসন্তান ছিল। কে ছিল বলতো? জিসান ফোনটা ধরতো। হ্যাঁ, নিঃসন্তান ছিল। কে বলতো? আমেনা। এই 30 বছর ঘর সংসার করার পর হঠাৎ করে মানে সে বাচ্চা চাচ্ছে আর কি, যে বাচ্চা যেন হয়। তখন খালেক ব্যাপারীর কাছে গিয়ে আবদার করতেছে যে আমি তো জীবন আপনার কাছে কোনো কিছু চাই নাই, জীবনের প্রথম আপনার কাছে একটা জিনিস চাচ্ছি। বলতেছে তুমি কি চাইবা বলো। পরে সে বলতেছে যে মজিদ হুজুরের তো আমি পানি পড়া খাইছি, বাট কোনো উপকার পাচ্ছি না। আওয়ালপুরে একজন পীর আসছে, আমি ওনার পানি পড়া খেতে চাই, আপনি কি বলেন? আপনি একটু পানি পড়া এনে দিতে পারবেন? তখন সে বলতেছে কথাটা তো মানে ভালো বলো নাই, কারণ যেহেতু মজিদ অলরেডি না করে দিচ্ছে ওই এলাকায় যেন কেউ না যায়। তখন আরো বাইরে বলছে আচ্ছা ঠিক আছে দেখি। তখন তার যে সতীন ছিল, কি ছিল বলতো? সতীন। সতীনের নাম কি ছিল বলতো? তানু বিবি। সতীনের নাম কি ছিল বলতো? তানু বিবি। তানু বিবির একটা ভাই ছিল। তানু বিবির কি ছিল বলতো? ভাই ছিল। ভাইয়ের নাম কি ছিল? ধলা মিয়া। তখন এই খালেক ব্যাপারী এই ধলা মেয়েরা ডাইকে আনা বলতেছে তুমি কাউকে বলবা না, তোমাকে পানি দিচ্ছি, এই পানি পড়া আওয়াল পরিপীরের কাছে আইনা কাকে দিবা? আমার বিবিকে দিবা, আর টাকাও দিচ্ছে, বুঝছো। তখন সে আবার লম্বা মানুষ, বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে, কোনো বুদ্ধি নাই। তো রাতের বেলা যাইতে হবে, রাতের বেলা যাচ্ছে, মাঝখানে একটা তেঁতুল গাছ দেখছে, বুঝছো, রাস্তার মাঝখানে তেঁতুল গাছ দেখে সে তো বিশাল ভয় পেয়ে গেছে, বিশাল ভয় পেয়ে গেছে। এই ভয় পাওয়ার পর সে ভাবছে কি আর আওয়ালপুরে যাবে না, ঠিক আছে। সে চলে গেছে মসজিদের কাছে। তখনই তো রং কাজ করছে, ভুল কাজ করছে। মসজিদের কাছে গিয়ে বলে দিছে যে খালেক ব্যাপারী আমাকে পাঠাচ্ছে পানি আনার জন্য আওয়ালপুরের কাছ থেকে, এবং আপনার কাছে যেন না আসি, আপনাকে যেন না জানাই। তখন মজিদ কি করছে? রাগ পাইছে, কষ্ট পাইছে যে এটা তো করতে পারে না খালেক ব্যাপারী। সে পানি পড়াতে পাঠায় দিয়া খালেক ব্যাপারীর কাছে গেছে, গিয়া বলতেছে আমার কি শক্তি নাই, আমার কি সামর্থ্য নাই, আমি কি কম জানি, আপনি এটা কেন করলেন? আমি তো ওই মার পেট পরীক্ষা করে দেখছি 14 পেজ, ওর বাচ্চা হবে না, বাট আপনি কি আমেনা বিবির পেট পরীক্ষা করছেন? তখনই খালেক ব্যাপারী মাথায় আসছে যে পেট পরীক্ষা আবার কি। তখন বলতেছে সিস্টেম আছে, ওনারা বলেন একদিন না খায়া সারাদিন থাকতে এবং কারোর সাথে কথা না বলতে, তারপর মাজাটা যদি 7টা গোরান দিতে পারে তাহলে সে কি তার বাচ্চা হবে, ঠিক আছে। মানে সিস্টেম বুঝাই দিল, বুঝছো। তারপর সে আমেনা বিবিরে বলল, আমেনা বলতেছে আচ্ছা আমি রাজি। আর গ্রামের মানুষ তো আগে কথাই বলতে পারতো না, বুঝছো। সে রাজি। তো এই কথা বলার পর সে সারাদিন না খায়, কারোর সাথে কথা না বইলা সে তো এমনিতে দুর্বল হয়ে গেছে, তাই না। তারপর সন্ধ্যার পর মাজারে গেছে। তো পালকি থেকে নামার পর তার প্রথম পা 2টা মজিদের চোখে পড়ছে। মজিদ এই আমেনা বিবির 2 পা দেখা তার মনের মধ্যে আবারও প্রেম জাগছে। প্রেম মানে কামুক, ঠিক আছে, মানে ওইটা জাগছে আর কি, বুঝছো। তো আবারও প্রেম জাগছে, জাগার পর তারা তো নিয়ে গেল, সে মাজার গুড়ান দিল, 3.5 গুড়ান দেওয়ার পর সে মাথা ঘুরাইয়া পড়ে গেল, বুঝছো। তখন মজিদ বলল খালেক ব্যাপারী আপনি ওকে ছুঁইবেন না, ওরে আপনার একটা কাজ করতে হবে আসেনি দিকে। পরে খালেক ব্যাপারী বিভিন্ন ভাবে তালগুল পাকায় বুঝা রোজা বলে আপনি ওরা ডিভোর্স দেন, বহুত সমস্যা, আপনি ডিভোর্স দেন। খালেক ব্যাপারী ইনস্ট্যান্ট আমেনা বিবিরে ডিভোর্স দিল। এই 30 বছরের গড় সংসার একদম ভেঙে দিল কে বলতো? মজিদ। 30 বছরের গড় সংসার একবারে ভেঙে দিল কে বলতো? মজিদ। 30 বছরের গড় সংসার কি করলো বলতো? ভেঙে দিচ্ছে। বুঝতে পেরেছো?
3 নাম্বার হচ্ছে তোমার আওয়ালপুরের পীর। 3 নাম্বার কি বলতো? আওয়ালপুরের পীর। আওয়ালপুরে যখন আসছে তখন মসজিদের ব্যবসা একদম কি শেষ, কারণ ওনার ব্যবসা ভালো, উনি শিক্ষিত এবং যা বলে একদম খুব ভালো করে বলে, এবং ওনার শক্তি সম্পর্কে মানুষ জানে যে উনি সূর্যকে ধরে রাখতে পারে। সূর্যকে কে ধরে রাখতে পারে? আওয়ালপুরের পীর। বুঝতে পারছো? মাজার না, মানুষ একটু আজগুবি তো বিশ্বাস করে। আচ্ছা, তারপর কি করছে জানো? এই এলাকার মানুষ ওই এলাকায় মহব্বত প্রচুর যাচ্ছে যে হুজুর সূর্যকে ধরে রাখতে পারে। বাহ, এই যে মসজিদের ব্যবসা অবস্থা খুব খারাপ, তো সে তো এটা চাইবে না স্বাভাবিকভাবে। সে কি করলো? গুন্ডা বান্ডা নিয়ে একদিন গেছে আসরের টাইমে, গিয়া নামাজ পড়ছে তাদের সাথে। তো নামাজ পড়ছে কি জোরে নামাজটা আওয়ালপুরের পীর সবসময় লেট করে পড়ে, তো লেট করে পড়ার কারণে সেটা আসরের টাইমে হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে জোহরের নামাজ কোন টাইমে পড়ে? আসরের টাইমে। কে পড়ে? আওয়ালপুরের পীর। নামাজ শেষ করে মসজিদ দাঁড়াইছে, দাঁড়া বলতেছে এ নামাজ হবে না। আওয়ালপুরের যে সাঙ্গবঙ্গ ওরা এসে বলছে আপনি কেডা, এই নামাজ হবে না? বলছে নামাজ হবে না। আমি বলছি কেন হবে না? যে এখন আসরের টাইম। মাপেন তো মাপামাপি, এক কাঠি সমান যদি ছায়া থাকে তাহলে কি জোহরের টাইম, এক কাঠির যদি 2টা ছায়া হয় তাহলে আসরের টাইম। মাপছে, মাইপা দেখে 2 কাঠি, তার মানে কি 2টা ছায়া, আসরের টাইম হয়ে গেছে। তো আসলে যারা মানুষ ওরা ভাবছে এতদিন আমরা কি ভুল নামাজ পড়ে আসছি, তখন সবাই আওয়ালপুরের পীরে কি করছে, বিভিন্ন কথা বলতেছে। আওয়ালপুর পীর এই ফাঁকে কি করছে, গাছে উঠে গেছে। তখন ওনার যে সাঙ্গভঙ্গ ছিল ওরা আবার সবাইকে বলে বেড়াচ্ছে দেখেন দেখেন আমাদের হুজুর উঠতেও পারে, উঠতেও পারে। বুঝতে পারছেন? তার মানে ব্যাপারটা এরকম ছিল যে মাজার কেন্দ্রিক যা যা আছে বেশিরভাগই কি মিথ্যা ছড়ায়। ঠিক আছে? তো আমাদের হুজুর উঠতেও পারে, এই কথা চিন্তা করে কি করলো, মসজিদ তার সাঙ্গভঙ্গ নিয়ে আওয়ালপুরে ধরলো। আওয়ালপীর বলতেছে আচ্ছা আমি আর এই এলাকাতে আসবো না, চলে যাচ্ছি। এই আওয়ালপীর পীরকেও এলাকা ছাড়া করলে কে বলতো? মসজিদ। আওয়ালপুর পীরকেও কি এলাকা ছাড়া কে করলো? মসজিদ, তার ব্যবসার জন্য, তার বিজনেস ভালো করার জন্য। বুঝতে পেরেছো? 4 নাম্বার আক্কাস মিয়া। 4 নাম্বার কি ছিল বলতো? আক্কাস মিয়া। আক্কাস মিয়া হচ্ছে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাহলে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে কে চেয়েছিল বলতো? আক্কাস মিয়া। কে চেয়েছিল? আক্কাস মিয়া। তো মানে অল্প সময় থেকে সে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করছে, ভাবছে যে গ্রামে মানে ইংরেজি শিক্ষিত করবে। তো সবার সাথে কথা বলতে বলতে সে ফাইনাল করলো, মানে মিটিং ডাকলো, ওই মিটিং এ সে বক্তৃতা দিচ্ছে। তেমনি মসজিদ আগে থেকে চিন্তা করছে যে এইটা স্কুল দেওয়া যাবে না, কারণ স্কুল দিলে মানুষ শিক্ষিত হইলে তার ব্যবসা কি শেষ। সে খালেক ব্যাপারে গেছে, ব্যবসা মাজার ব্যবসা গেছে, তোমার খালেক ব্যাপারে গেছে, গিয়ে বলতেছে যে এই যে আক্কাস মিয়া যে কাজটা করতেছে ঠিক করতেছে, আপনাদের গ্রামে কোনো মসজিদ নাই, আগে তো মসজিদ মাদ্রাসা দরকার, তারপর না আপনার স্কুল। আর মসজিদ মাদ্রাসা আল্লাহ তাআলার কাছে দোয়া যদি না করেন ফসল তার উৎপাদন হবে না, চলেন এটা বন্ধ করি। খালেক ব্যাপারে আর মসজিদ দুজন গেছে, গিয়া উপস্থিত জনতার সামনে বলতেছে এই আপনাদের গ্রামে মসজিদ আছে? কয় নাই। তাহলে মসজিদ দরকার নাকি ইয়া দরকার, স্কুল দরকার? তখন সবাই বলতেছে মসজিদ দরকার। পরে সবার কথা শুই না সে কি করলো, বলতেছে মানে ওখানেই বলতেছে আকাশ মিয়া তোমার দাড়ি কই, দাড়ি কই মিয়া। তখন সে লজ্জা পেয়ে গেছে। তার যে বাপ মুদাব্বের উনি বলতেছে তুই যা এখান থেকে, আগে মসজিদ হবে। তারপর সে লজ্জায় খুবে এই আকাশ মেয়েরা এলাকা ছাড়া অন্যতম কারণ কি বলতো? মসজিদ। এই আকাশ মেয়ারে এলাকা ছাড়া অন্যতম কারণ কি বলতো? মসজিদ। বুঝছো? লাস্ট মসজিদের খুব শখ আরেকটা বিয়ে করবে, বুঝছো, এবং অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করছে জমিলারে। কারে বিয়ে করছে বলতো? জমিলারে। তাহলে প্রতিশোধ শেষ, এটা দিয়ে আমাদের গল্প শেষ হয়ে যাবে। শেষ করে যা। জমিলারে বিয়ে করছে কেমনে? অনেক খুঁজতে 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 দূরে এলাকায় গিয়া মেয়ে পাইছে, একটা কচি মেয়ে, বুঝছো, সরি এটা বলাটা ঠিক হয় নাই, মানে অল্প বয়সের মেয়ে আর কি, বুঝছো। তো পাওয়ার পর সেই মেয়েকে বিয়ে করবে কিং মুশতাক আরিয়ার মতো আর কি। যে মেয়েটার নাম জানি কি, তা না কিং মুশতাকের মেয়েটার নাম তিশা। তিশা, হ্যাঁ, রানা জানে, আমি কিন্তু এতটা জানি না, বুঝছো। তো এরকম তো গেছে। তারপর মেয়ে ভাবছে যে আমার মনে হয় জামাইয়ের বাবা আসছে আমাকে দেখতে। তো কিন্তু সেই কিন্তু জামাই ছিল, তার কথাটা বলে বিয়ে করে ফেলছে। বিয়ে করে আসছে, তখন সে আইসা যখন রহিম মারাতেছে তখন ভাবছে তার বুবু, মানে হচ্ছে বোন কিংবা হচ্ছে এরকম কিছু শাশুড়ি, কিন্তু হয়ে গেছে কি সতীন। তারপর রহিমা আবার খুব ভালো মানুষ, সে জমিলারা খুব সুন্দর করে রাখে। কিন্তু মজিদ কি করে, পছন্দ করে না জমিলারে। কি, সে সন্ধ্যার বেলা হাসি করে, আড্ডা দেয়, ঘোরাঘুরি করে, বাইরে চলে যায়। ঠিক আছে? তো গ্রাম এলাকায় তো পর্দা মেনটেন করে চলতে হয়, এই কাজগুলো জমিলা করে না, কারণ জমিলা ছিল চঞ্চলময়ী। ঠিক আছে? চঞ্চলতা খুব পছন্দ করতো, বুঝছো। এবং জমিলা দেখছে যে মজিদ মানে অপবিত্র অবস্থায় নামাজ পড়ছে,
অপবিত্র অবস্থায় নামাজ পড়ছে, এটা কি জমিলা জানে, বুঝছো? এই জন্য তার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা থাকে না। রহিমা যেমন ভক্তি শ্রদ্ধা করতো, জমিলা একটুও করে না। বহুদিন পর মজিদ এর মধ্যে বারবার বলে, জমিলা ঠিক করো, জমিলা ঠিক করো, যদি ঠিক না করো তাহলে আমি ওরা তালাক দিব। জমিলা বলতো, তালাক দেন, কি হবে, মানে এখনকার যুগের মতো তালাক দিলে তার কিছু যায় আসে না, বুঝছো? একদিন হঠাৎ করে মজিদ তার মানে মুরিদদের নিয়ে জিকির করতেছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন জমিলা গিয়া দাঁড়ায় আছে ওই মাজারের পাশে। তো আগে তো বাড়ি থেকে বের হওয়া তো নিষেধ ছিল। যখন দাঁড়ায় আছে তখন একজন কি মুরিদ দেখলো যে এত সুন্দর একটা মেয়ে দাঁড়ায় আছে, এরকম একজন আরেকজনের গুতা দেয়, দেখ দেখ দেখ, সবাই দেখা শুরু করলো। জিকির থাইমা গেল। মজিদ একা একা জিকির করতেছে, কি ব্যাপার থাইমা গেল কেন? তাকায় দেখে সবাই একটা মেয়েরে দেখতেছে। মজিদও তাকায় আছে যে এই মেয়েটাকে। হঠাৎ করে বুঝতে হলো তোর বিবি জমিলা। তাড়াতাড়ি বলে, এই সবাই যান, আজকের কোনো খাওয়ান দাওয়ান হবে না। সে তাড়াতাড়ি গেছে, গিয়ে দেয় জমিলা। বলতো, তোর জিনে ধরছে, তুই এখানে আসছিস কেন? ও বলছে, আমি এখানে দেখতে আসছি। ওর চুলের মুঠি ধরে টাইনা চেঁচড়ে নিয়ে যেতেছে, বুঝছো? আর বকাঝকা করতেছে। জমিলা বলতেছে, আমার ছাড়ান, আমি যাচ্ছি। কই না, নিয়ে যাবো, টাইনা চেঁচড়ে নিয়ে যেতেছে, বুঝছো? তখন যখন দরজা বন্ধ নিয়ে গেছে, তখন জমিলা মহিলা মানুষ তো সর্বোচ্চ মানে প্রতিবাদ স্বরূপ সে মজিদের মুখে থুতু মারছে। একদম বাক্কা একটা কাজ করছে না, সে একটা কাজ করছে না, থুতু মারছে। থুতু মারার পর তো মসজিদের মাথা আরো গরম হয়ে গেছে। জমিলা মতো মেয়ে মানুষ, আমি একজন পীর, আর আমার এসে থুতু মারলো, কামটা করলো কি? এই তোরা আসলে জিনে ধরছে, তোরাকে মাজারে বাইদা রাখবো, তাহলে বুঝবি কত দানে কত চাল। আবার ইনতে টাইনা শেষরে নিয়ে মাজারে দড়ি টড়ি বাইদা রাখছে। তখন হঠাৎ করে ঝড় শুরু হয়েছে, বিশাল ঝড়। এলাকার মানুষ আসতেছে কার কাছে বলতো? মসজিদের কাছে। আয়সা বলতেছে, আমাদেরকে বাঁচান। মসজিদ বলছে, আমি কেমনে বাঁচাবো? খোদার উপর তোয়াক্কাল রাখো, সব কে দেখবে? খোদা দেখবে। তখন বললো, তাহলে আপনি কেডায়, এতদিন আপনি কি ছিলেন? তখন সবাই বুঝতে পেরে তার ছল চাতুরি, তখন তারা আর তাকে বিশ্বাস করে না। আর ঝড় আসতেছে। রহিমা মসজিদরে বলতেছে, ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না থাকে, চলেন আমরা জমিলারে নিয়ে আসি। তারপর এই কথা বলার পর মসজিদের মন একটু নরম হলো। মসজিদ আর রহিমা দুজনে মিলে জমিলার কাছে গেল। জমিলা কি করছে জানো? এই ঝড়ের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, একটা পা কবরের মধ্যে দিয়ে রাখছে। বুঝাইছে যে কুসংস্কারের জন্য মনোভাব আমাদের দূর করতে হবে। এই কবরের মধ্যে কিচ্ছু নাই, এই কবরের প্রতি যে আমাদের একটা আকর্ষণ, এগুলো যেন না থাকে। আমরা আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর উপর তোয়াক্কাল রাখবো, আর এগুলো কিচ্ছু না, ঠিক আছে? এই কুসংস্কারের জন্য, এই সততা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো একটা পা দিয়ে এটা বুঝেছে। তারপর অজ্ঞান অবস্থায় পড়েছিল, মসজিদ গেছে, গিয়ে দড়ি টড়ি বাইদা সে কুলে নিছে। কুলে নেওয়ার পরে আমাদের এখানেই উপন্যাস কি হয়ে গেছে বলতো? শেষ হয়ে গেছে। শেষ ইয়েস, শেষ। ক্লাস তো শেষ হয় না। হ্যাঁ, তাহলে আমি হাত দিয়ে আসি। সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে একটু বলো, জি ভাইয়া বুঝতে পারছি। এখন তাহলে আমি কয়েকটা কোশ্চেন ধরি, তোমরা আনসার দাও। হ্যাঁ, চরিত্র থেকে কয়েকটা কোশ্চেন ধরি। বলো, মুদাব্বের কে ছিল? মুদাব্বের কে ছিল? মুদাব্বের কে ছিল? মুদাব্বের কে ছিল? মুদাব্বের ছিল কে বলতো? আক্কাস মিয়ার পিতা। আক্কাস মিয়ার পিতা কে ছিল বলতো? মুদাব্বের। ওকে, আক্কাসের বাপ ছিল। ওকে, 7 ছেলের বাপের নাম কি? বলো, 7 ছেলের বাপের নাম কি? 7 ছেলের বাপের নাম কি? সাত ছেলের বাপের নাম কি? তারপর লিখো, তানু বিবির ভাইয়ের নাম কি? তানু বিবির ভাইয়ের নাম কি? তানু বিবির ভাইয়ের নাম কি? বলো, তানু বিবির ভাইয়ের নাম কি?
আচ্ছা, তারপর বলো তোমার লাল সাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 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 বল, লাল সাল উপন্যাসটি কে লিখছে? লাল সাল উপন্যাসটি কে লিখছে? লাল সাল উপন্যাসটি কে লিখছে? একটা কোশ্চেন বারবারই আসে, একটা কোশ্চেন বারবারই আসে। কোশ্চেনটা কি জানো? যে অশীতিপর বৃদ্ধা কে ছিল? 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 আরেকটা জিনিস বলো, মধুপুর অঞ্চল থেকে গারো পার কয় দিনের পথ? মধুপুর অঞ্চল থেকে গারো পার কয় দিনের পথ? 3 দিনের নাকি 5 দিনের? বলো, 3 দিনের নাকি 5 দিনের? মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ? বলো, মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ? মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ? কয় দিনের পথ? 3 দিনের পথ। বাহ, ভেরি গুড, সবার আনসার রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভেরি গুড, চমৎকার, ভালো লাগতেছে। আচ্ছা, খুব ভালো লাগতেছে, বুঝছো? কয় দিনের পথ বলো তো? আর 2 ঘন্টা ক্লাস। 3 দিনের পথ। কয় দিনের পথ বলো তো? 3 দিনের পথ। মজার একটা কোশ্চেন, মুদাসসির অর্থ কি? মুদাসসির অর্থ কি? নাম না জানা। বাহ, ভেরি গুড। মুদাসসির অর্থ কি? মুদাসসির অর্থ কি? মুদাসসির অর্থ কি? এই নাম না জানা, নাম না জানা। আচ্ছা আমি ঠিক কইছি, ঠিক কইছি, ঠিক কইছি। পুরো উপন্যাসে চঞ্চলময়ী মেয়েটা কে ছিল? চঞ্চলময়ী মেয়েটা কে ছিল? মহিমা। শেষ হয়ে গেছে? হুম, হ্যাঁ, শেষ হয়ে গেছে। চঞ্চলময়ী মেয়েটা কে ছিল বলো? ভেরি গুড, ভেরি গুড, চমৎকার লাগতেছে, ভালো লাগতেছে। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? বাহ, জমিলা বিবি। মা গো মা, কষ্ট লাগে গেছে অনেক। বলো, আজকে ক্লাসটা কেমন লাগছে সবার? সুন্দর সুন্দর কমেন্ট করবে, এই কমেন্ট গুলো নিবো, ঠিক আছে? সুন্দর চমৎকার একদম টাইম নিয়ে কমেন্ট করো। আজকের ক্লাসটা ওভারঅল, আজকের ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লেগেছে? সবার কাছে কেমন লাগছে? আসলে চমৎকার হয়েছে নাকি? আজকের ক্লাসটা সবার কাছে কেমন লাগছে? মজিদ 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 লাগছে নাকি এবার? আর ওই যে কোশ্চেন করছিলাম একটা, আলহামদুলিল্লাহ। খুব খুব ভালো, আলহামদুলিল্লাহ। মারবিন ভালো লাগে না একটু? মারবিন তুই আমার পিছনে লাগছো সার্সির মতো, ভালো হয়ে যা ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া। বৃদ্ধটা কে? অসুস্থ বৃদ্ধ হচ্ছে সলোমনের বাপ। আজকের ক্লাস ভাই অসাধারণ ক্লাস ছিল, পুরো লাস্ট ছিল 2টা ক্লাসই একদম। আজকের ক্লাস অনেক ভালো লাগছে ভাইয়া, পুরাই মাখন। কেমন লাগবে? যেমন লাগার তেমন লাগবে। আসি, আমি লেটে আসছি তো, আজকে ক্লাস না করলে বুঝতেই পারতাম না এত সুন্দর করে উপন্যাস বোঝা যায়। আহমেদ মাহফুজ, আলহামদুলিল্লাহ ভালো, এত চমৎকার ক্লাস হতে পারে লাল ছিল জানা ছিল না, অনেক সুন্দর করে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে, সবাইকে অনেক বেশি ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, 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 একদম অন্তর থেকে ভালোবাসা। আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু পরে আমি পেজে বলতেছি, তোমরা এই কমেন্ট গুলো একটু পেজে দিবা, সবাই সবাই একটু পেজে দিবা। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা থাকবে। আর এই উপন্যাস থেকে একটা দারুণ একটা এক্সাম নিবে, এক্সামে তোমরা উপস্থিত থাকবা।
আর এছাড়া যদি কেউ না বুঝো আগামীতে আরো ক্লাস দিব, ইনশাল্লাহ আরো ভালো করে বুঝতে পারবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।